হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি এই ড্রামার একদম 1 থেকে 12টা এপিসোডের গল্প নিয়ে এসেছি। গতদিন আমি প্রথম 7টা এপিসোডের গল্প এক্সপ্লেন করেছিলাম, কিন্তু ওই ভিডিওটার ভিতরে 3 মিনিট এলোমেলো হয়ে গিয়েছিল, আর সেজন্যই সবার বোঝার সুবিধার্থে আমি পুরো গল্পটা আজকে একসঙ্গে করে দিচ্ছি। যারা ওই ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা দেখলে সমস্ত গল্পই বুঝে যাবেন, আর যারা প্রথম পর্বের ভিডিওটা দেখেছেন তারা চাইলে এখানে 50 মিনিটের পর থেকে দেখতে পারেন, তাহলে আপনারা দ্বিতীয় পর্বের গল্পর শুরুটা পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। তো ড্রামাটি সম্পর্কে প্রথমে আপনাদের অল্প একটু হিন্টস দিয়ে দিই। এই ড্রামার কাহিনী একটা সাধারণ মেয়েকে ঘিরে, যার নাম লিং মিয়াও মিয়াও। হঠাৎ সে একটি ফ্যান্টাসি গল্পের জগতে চলে আসে, তবে সেখানে সে গল্পের প্রধান চরিত্র নয়, কিন্তু বরং ছোটখাটো একটা খলনায়িকা, যার কাজ হলো প্রধান নায়ক ও নায়িকার প্রেমের পথে বাধা তৈরি করা। কিন্তু মিয়াও মিয়াও তার আগের স্মৃতিগুলো মনে রাখতে পারে, আর তাই তাকে যে উপন্যাসের গল্পের ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল সেখানে সে খলনায়িকার চরিত্রে অভিনয় না করে বরং মূল প্লটের বিরুদ্ধে যেতে শুরু করে। সে একটি সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা তাকে একটি বিশেষ টাস্ক দেয়, সেটা হলো মুশেং এর মন জয় করতে হবে। আর মুশেং হলো আমাদের এই ড্রামার নায়ক। তার পুরনো জীবনে ফিরতে হলে মিয়াও মিয়াওকে অবশ্যই এই কাজটি সম্পন্ন করতে হবে, অর্থাৎ মুশেংকে অবশ্যই তার প্রেমে ফেলতে হবে। তো কিভাবে সে এই কাজটি করবে সেটা জানতে হলে এই পুরো ড্রামার শুরুতেই আমরা সাধারণ পৃথিবীর একটা সাধারণ মেয়ে, যার নাম লিং মিয়াও মিয়াও, তাকে দেখতে পাই। লিং মিয়াও মিয়াও ফোনে একটি উপন্যাস শুনছিল এবং এই উপন্যাসগুলো এপিসোড আকারে রিলিজ হয়। ওর সকালবেলা উঠে ব্রাশ করছিল, তখনই গল্পটা শুনছিল এবং এই গল্পটি প্রায় শেষের দিকে চলে গিয়েছে। এই লেখক নাকি অনেক ভালো উপন্যাস লেখে, আর এজন্য সবাই উপন্যাসটা অনেক বেশি পছন্দ করে। আর এই উপন্যাসটির নাম ছিল ডেমন ক্যাচার, তার মানে যারা ডেমনদেরকে ধরে তাদেরকে নিয়েই এই গল্পটি। ঠিক তখনই মিয়াও মিয়াও যে অফিসে কাজ করে তার বস ফোন দেয় এবং এখনই তাকে যেতে বলে। আজকে ছিল শনিবার, ওর অফ ডে, তবুও ওকে আজকে অফিসে যেতেই হবে। ও খুব মন খারাপ করে ওই গল্পটি শুনতে শুনতে যাচ্ছিল, কিন্তু গল্পের প্লটের ভিতরে রোমান্টিকতা খুব কম থাকায় সবাই কমেন্ট করে লেখককে ধুয়ে দিচ্ছিল। নায়িকার ভিতরেও রোমান্টিকতা নেই, তাছাড়া খলনায়িকা ওদের দুজনের পথে অনেক বাধা সৃষ্টি করছে, এই সব নিয়ে। এরপরে বস মিয়াও মিয়াওকে কাজ দেয়। ও কাজগুলো নিয়ে বাড়িতে আসে। ওর বাবা মারা গিয়েছে, কিন্তু ওর মা বেঁচে আছে। ও বাড়িতে আসার পরেই ওর বাবার ছবির সামনে একটা ধূপকাঠি চালায়। এরপরে ও গিয়ে পিসির সামনে বসে পড়ে। ও খুব হতাশ হয়ে পড়েছে, কারণ ওকে এতগুলো কাজ দেওয়া হয়েছিল, তাই কাজকর্ম ফেলে দিয়ে ও বরং গল্পতেই ফোকাস করে, যেখানে গল্পের ভিতরে দেখা যায় যে নায়িকায় নায়ককে মেরে ফেলছে। এই সব দেখার পরে ওর একদম ভালো লাগে না, তাই ওর মনে হয় এই লেখক শুধু শুধু ওই সাবস্ক্রিপশন কেনার জন্য এদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু গল্পটি একদম বাজে লিখেছে। এরকম এন্ডিং আবার হয় নাকি? ও খুব মেজাজ হারিয়ে একটা বাজে কমেন্ট করে ওখানে। সাথে সাথে দেখা যায় যে কমেন্টটা ভ্যানিশ হতে শুরু করেছে, আর মিয়াও মিয়াওকে ওখান থেকে পুরোপুরি ভ্যানিশ করে দেয়। তারপরে পিচিতে লেখা ওঠে দ্য গেম ইজ প্রোগ্রেস। সাথে সাথে মিয়াও মিয়াও আবিষ্কার করে যে ও অন্য একটা দুনিয়ায়, অর্থাৎ উপন্যাসের ওই গল্পের ভিতরে ঢুকে পড়েছে। মিয়াও মিয়াও তো শুরুতেই কিছুই বুঝতে পারে না যে কোথা থেকে কি হয়ে গেল। ও তো ওর ডেস্কের সামনে বসেছিল, তাহলে এটাও কোন দুনিয়ায় চলে আসলো? ও চারদিক ভালো করে দেখতে লাগে, কিচ্ছু ওর মাথায় ঢোকে না। ঠিক তখনই ওর সামনে একটা মেয়ে আসে। ও তাকে দেখে চিৎকার করে বলে ওঠে, তুমি কে? মেয়েটি তখন বলে, আপনার কি ভূতে পেয়েছে? আমি আপনার সার্ভেন্ট, আমার নাম ওয়াং। আজকে আপনার বিয়ে, এর জন্য আপনার বিয়ের পোশাক নিয়ে এসেছি। তখন ও বলে, কি আমার বিয়ে? মিয়াও মিয়াও ভাবে যে ও কোনো স্বপ্ন দেখছে, কিন্তু না, ও কোনো কিছুই স্বপ্ন দেখছে না, বরং দেখা যায় টাইম হঠাৎ করে স্টপ হয়ে গিয়েছে, যেটা যেভাবে যেখানে ছিল সেভাবেই আছে, শুধুমাত্র মিয়াও মিয়াও নড়াচড়া করতে পারছে। ওখানে থাকা একটা আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়ে বলে, আমার চুলের এই সাজ কেন, আর আমি এটা কি পোশাক পরে আছি? ঠিক তখনই ওখান থেকে একটা সিস্টেম কথা বলে ওঠে। এই সিস্টেম ওকে বলে, তুমি একটা গেমের ভিতরে আছো, আর এই গেম যদি তুমি শেষ না করতে পারো তাহলে তুমি তোমার পুরনো পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এখন তুমি একটা উপন্যাসের ভিতরে আছো এবং তুমি খলনায়িকা লিন ইউয়ের চরিত্রে অভিনয় করবে। এখন থেকে তোমাকে যে কাজগুলো দেওয়া হবে তোমাকে সেই কাজগুলো সম্পন্ন করতে হবে, না হলে তুমি কোনোভাবেই ফিরে যেতে পারবে না। ও তখন চারপাশ দেখতে লাগে এবং আজকে ওর প্রথম টাস্ক ছিল যে ওকে বিয়ের অভিনয় করতে হবে, কারণ আজকে ওর লিভ উইয়ের সঙ্গে বিয়ে।
এবং ও যে উপন্যাসটা শুনতো ওই দুনিয়ায় বসে, ওই উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু লু ফুইয়ে। কিন্তু মিয়াও মিয়াও এখান থেকে পালানোর চেষ্টা করতে যেই বাইরে আসে, ঠিক তখনই ওর উপরে একটা স্ট্রাইক চলে আসে। স্ট্রাইক আসার কারণে ও ওখানেই মারা যায়, ইনস্ট্যান্ট মরে ওখানে পড়ে থাকে। কিন্তু দেখা যায় ও যখন এই দুনিয়ায় এসেছিল, শুরু থেকেই ওর গল্প আবার শুরু হয়। ও যখনই কাজ করতে চাইবে না তখন ওকে বারবার মরতে হবে এবং শুরু থেকেই কাজটি ওকে আবার শুরু করতে হবে। ওর সামনে সার্ভেন্ট অং আবারও বিয়ের জামা কাপড় নিয়ে আসে, কিন্তু ও এবারও পালাতে গেলে ওর উপরে পুনরায় আরও একটা স্ট্রাইক চলে আসে এবং ও পুনরায় আবার মারা যায়। এবারও বুঝতে পারে ও কোনো মতেই কাজ সম্পন্ন না করে ফিরে যেতে পারবে না এবং মরে গিয়ে দেখা যায় ও পুনরায় আগের জায়গায় চলে আসে আর লু ফুইকে ওকে বিয়ে করতে হবে। এরপরে ও বিয়ের পোশাকে বসে পড়ে আর তখনই লু ফুই আসে। আর এই লু ফুই কিন্তু ডেমন ক্যাচার উপন্যাসের প্রধান নায়ক। আর লিন উ যে ক্যারেক্টারে মিয়াও মিয়াও এখন চলে এসেছে, এ মূলত সাইড নায়িকা বা খলনায়িকা। তবে মিয়াও মিয়াও তো একদম ভালো মেয়ে, ও তো খলনায়িকার ভূমিকায় অভিনয় করবেই না। তবে সিস্টেম ওকে যে যে কাজ দিচ্ছিল সেগুলো ওকে করতে হবে। তো ফেক এই বিয়ের অভিনয় করতে লাগে, কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার আগেই ওখানে একটা জাদুই আয়না আমরা দেখতে পাই। ফুই তখন বলে, তুমি ভয় পেও না, তোমার পিছনে একটা ডেমন আছে আর ওই ডেমনের নাম হলো আয়না ডেমন। আয়না ডেমনের ভিতর থেকে একটা হাত সামনের দিকে একটু একটু করে বাড়িয়ে দেয়। তারপরে ওই মেয়েটি বশ করে ফেলে লু ফুইকে, আর তারপরে লু ফুইকে আয়নার ভিতরে টেনে নিতে চেয়েছিল, কিন্তু ফুইর তখনই বশ ভেঙে যায় এবং ও আয়না ডেমনকেই এখানে নিয়ে আসে। তবে আয়না ডেমন ওদেরকে ফাঁকি দিয়ে এখান থেকে অন্যদিকে পালিয়ে যায়। এই সব দেখে অবাক হয়ে যায় আমাদের নায়িকা মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে, কোন দুনিয়ায় ফেসে গেলাম আমি। কিন্তু এইসব গল্প পড়েছে ওই উপন্যাসে, তবে উপন্যাসের একটা জায়গায় ও চলে এসেছে, মানে পুরো উপন্যাসটিও শেষ করেছে, কিন্তু উপন্যাসের হঠাৎ মাঝামাঝি জায়গায় ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনই ওর মনে পড়ে এই উপন্যাসের যে মেইন নায়িকা, মানে যে খলনায়িকা ছিল আসল লিন ও, সে সবসময় ক্ষতি চাইতো মেইন নায়িকার নাম হলো মু ইয়াও। মু ইয়াও অনেক অসুস্থ ছিল আর লু ফুই মু ইয়াওকে পাহারা দেওয়ার জন্য একটা তাবিজ ওর দরজায় লাগিয়ে রেখেছিল, কিন্তু লিন ও সেই দরজা থেকে তাবিজটা তুলে নিয়েছিল যাতে আয়না ডেমন গিয়ে মু ইয়াওয়ের উপর আক্রমণ করে আর মু ইয়াও মারা যায়। মু ইয়াও মূলত একজন ডেমন ক্যাচার, মানে ডেমন ধরে বেড়ায়। আর লু ফুই এও কিন্তু ডেমন ক্যাচার। এ দ্রুত লু ফুইকে বলে, আমার মনে হয় মু ইয়াও জিজিয়া কোনো একটা বিপদে পড়েছে, আপনি দ্রুত গিয়ে ওকে রক্ষা করুন। আসলেই তাই, কারণ ও তো উপন্যাসে পড়েছে যে এরকম পর্যায়ে গিয়ে আয়না ডেমন আক্রমণ করবে মু ইয়াও এর উপর। ও তো প্লট আগে থেকেই সবটা জানে, ইয়াওকে সবাই মারতে চাইতো। এই হলো মু ইয়াও যেহেতু সমস্ত ডেমনদের খেপিয়ে দিয়েছে তাদেরকে ধরে ধরে, এজন্য মু ইয়াওয়ের প্রতি ডেমনদের আলাদা একটা বিতৃষ্ণা এবং রাগ তো ছিলই। তবে মু ইয়াও আবার খুব ভালোবাসত লু ফুইকে। এবার লু ফুই একে প্রোটেক্ট করার জন্য এখানে এলে আয়না ডেমন তখন পালিয়ে যায়। ঠিক তখনই এখানে লিন উ, মানে আমাদের মিয়াও মিয়াও, যার নাম এখন থেকে লিন উ, সে এখানে আসে। তো ও এসে যখন দাঁড়ায় তখন ওর পিছনে আরও একটা আয়না দেখা যায় এবং ওর কাঁধের উপরে হাত রেখে ওই আয়না ডেমন ওর ভিতরেই টেনে নেয় মিয়াও মিয়াওকে, আর সাথে সাথেই টেনে নেয় এদের দুজনকেও। এরা তখন সবাই একটা আয়নার দুনিয়ায় গিয়ে পৌঁছায়। এখানে গিয়ে ওরা কিচ্ছু বুঝতে পারে না এবং মিয়াও মিয়াওকেও কোথাও দেখতে পায় না। তবে একটা আয়নার গ্লাস ভেঙে ফেলার পরেই ওরা মিয়াও মিয়াওকে দেখতে পায়। মিয়াও মিয়াওকে তখন ওই আয়না ডেমন এমন কিছু কাজ দিয়ে ঘিরে রেখেছিল যাতে এরা যদি বাড়াবাড়ি কিছু করার চেষ্টা করে তাহলে ওরা লিন ও অর্থাৎ মিয়াও মিয়াওকে মেরে ফেলার হুমকি দেখায়। ঠিক তখনই আমরা দেখি আকাশ থেকে কিছু একটা ধোঁয়ার মতো উড়ে আসছে। এটা ছিল একটা আগুনের উল্কা, তবে এটা কোনো আগুনের উল্কা ছিল না, এর ভিতরে ছিল আদতে একটা মানুষ এবং এও ছিল একজন গ্রেট ডেমন ক্যাচার। আর এই কিন্তু আমাদের এই ড্রামার মেইন নায়ক, আর ওর নাম হলো মুশেং হলো মু ইয়াওয়ের ছোট ভাই। ওকে আঘাত করে আর উল্টো ডেমনই এই রিয়েল পৃথিবীতে এসে পড়ে। ওরা সবাই তখন এই পৃথিবীতে চলে আসে আয়নার পৃথিবী ছেড়ে। আর মুশেং বলে ওর ব্যবস্থা আমি করছি, কিন্তু লু ফুই বলে আমি ওর ব্যবস্থা করছি। এবং লু ফুই ডেমন ক্যাচারদের একটা টাওয়ার তৈরি করেছিল, যে টাওয়ারের ভিতরে ওই এই মিরর ডেমনটাকেও বন্দি করে ফেলে। লু ফুই ছিল এদের সবার ভিতরে সব থেকে ভালো ডেমন ক্যাচার। মু ইয়াও অনেক ভালো ছিল, কিন্তু লু ফুই ওর থেকেও বেটার ছিল, আর মুশেং ওদের থেকে একটু কম আর কি। মুশেংকে দেখা মাত্রই মিয়াও মিয়াও বলে,
এটা তো সেই খলনায়কটা, মানে যার সঙ্গে আমার বিয়ে হবে, তাই না? এর সঙ্গে লিন ওর বিয়ে হয় এবং এ লিন ওকে প্রচণ্ড ঘৃণা করতো। আর এজন্যই তো লিন ওকেও বিয়ে করেছিল, যাতে রিভেঞ্জ নিতে পারে। কারণ লিন তো ওর বোন অর্থাৎ মুইয়াওয়ের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, তাই ও একে বিয়ে করে এর সঙ্গে অনেক দুর্ব্যবহার এবং টর্চার করে, যাতে ওর বোনকে যত ক্ষতি করেছে তার উপর শোধ নিতে পারে। এর থেকে আমাকে একটু এড়িয়ে চলতে হবে, না হলে এর সঙ্গে যদি আমি গ্যাঞ্জাম বাঁধিয়ে ফেলি তাহলে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো না। এখন আপনাদের আরও একটু খুলে বলি আমি ঘটনাটা। লিন একজন ম্যাজিস্ট্রেটের মেয়ে এই উপন্যাস অনুযায়ী। মিয়াও মিয়াও কিন্তু এই দুনিয়ায় এসেছে, মিয়াও মিয়াওয়ের সম্পূর্ণ পরিচয় আমরা আলাদা রেখে দিলাম, ওই দুনিয়া এখন বাদ। এখন আমরা উপন্যাসের দুনিয়ার ভিতরে আছি। মিয়াও মিয়াও এখানকার লিন চরিত্রে এসে অভিনয় করছে এবং ওকে করতে বাধ্য করা হয়েছে। এবং উপন্যাস অনুযায়ী ওর বাবা একজন ম্যাজিস্ট্রেট, তবে ওর বাবা খুবই দুর্নীতি করে। সব থেকে বড় কথা, উপন্যাসের যে নায়িকা মুইয়াও তার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, কারণ মুইয়াও এবং লুফই একে অন্যকে অনেক ভালোবাসতো। এই জিনিসটাও সহ্য করতে পারতো না। আর মুশেং একে সহ্য করতে পারতো না এর জন্য যে নিজের দিদির খুব ক্ষতি করার চেষ্টা করতো। তারপরে বড় কথা, এরা সবাই এদের বাড়িতে কেন? আসলে এই সিটিটা হলো তাইচ্যাং সিটি এবং এই সিটির ম্যাজিস্ট্রেট হলো লিনের বাবা। লিনের বাবা ম্যাজিস্ট্রেট হয়, এদের বাড়িতে আশ্রয় পেয়েছে এই 3 ডেমন ক্যাচার। মূলত ওরা যখন জানতে পেরেছে এখানে ডেমনের অস্তিত্ব আছে, সেই ডেমনগুলোকে ধরার জন্যই মূলত ওরা এখানে এসেছে। আর এই ডেমন ক্যাচাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় থাকে, ডেমন ধরে ধরে সেখানকার পরিবেশকে শান্ত করে অন্য পরিবেশে আবারও হাঁটা ধরে। আর ডেমনদের যারা ধরতো তারা মু ফ্যামিলি থেকেই বিলং করতো। মু ফ্যামিলি ডেমন ক্যাচার হিসাবেই পরিচিত, কিন্তু ডেমন ধরতে গিয়ে একদিন মু ফ্যামিলি সবাই মারা যায় মু ইয়াও ছাড়া। আর অন্যদিকে মুশেংয়ের পরিবারেরও সবাই মারা যায় এবং মু ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করে, সেখান থেকেই ও এখানে থাকে। তার মানে কিন্তু মুশেং মু ইয়াওয়ের আসল ভাই নয়, কিন্তু মুশেং মু ইয়াওকে প্রচণ্ড ভালোবাসতো আর সবসময় রক্ষা করতে চাইতো। আর সেজন্যই তো যেখানেই মুইয়াও যেত মুশেং ওর সাথে সাথেই যেত। আর এখানে যতদিন ওদের কাজ সম্পন্ন না হবেই ততদিন ওরা এখানেই থাকবে। কিন্তু লুফুই এখানে আসার পর থেকে লুফুইকে ভালোবাসতে শুরু করে লিন, কিন্তু যখনই ও জানতে পারে লুফুই মুইয়াওকে ভালোবাসে তখন থেকেই লিন হিংসায় জ্বলে পুড়ে মরতো এবং সবসময় প্রস্তুত থাকতো কীভাবে মুইয়াওকে লুফুইয়ের থেকে সরানো যায়। এজন্যই লিনকে অনেক বেশি সন্দেহ করতো মুশেং। আর আজকেও কিন্তু ও লিনকে অনেক সন্দেহ করেছিল। ওকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে আমার দিদির রুমে আয়না ডেমন এসে আক্রমণ করতে পারে? এটা তো তোমার জানার কথা নয়, কারণ তোমার তো লুফুইয়ের সঙ্গে বিয়ে হতো, তাহলে তুমি কিভাবে জানলে? তখন লিন কি বলবে, ও তো ধরা পড়েই যাচ্ছিল। ও শুধু বলে না না, আমি ওখান থেকে তো আয়না ডেমন বের হয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছি এ তো এখানে নেই, তাহলে নিশ্চয়ই মুইয়াও জিজিয়ার কোনো ক্ষতি করতে চাইবে, সেজন্যই তো এই যাত্রায় ও বেঁচে যায়। আর তারপর দিন ওর সার্ভেন্টকে নিয়ে বাজারে যাচ্ছিল। এখনো পর্যন্ত ও কিন্তু ওর বাবার সঙ্গে দেখা করেনি। রাস্তায় এসে ওর সার্ভেন্টকে জিজ্ঞেস করে আমার বাবা কোনটা, আমি না চিনতে পারছি না। সার্ভেন্ট তো অবাক হয়ে যায় যে মেয়ে কিনা বাবাকে চিনতে পারছে না, কিন্তু যখন ওর বাবার চেহারা দেখে তখন ওর মনে পড়ে ওর রিয়েল ওয়ার্ল্ডের বাবাও তো সেম এই লোকটাই ছিল। তাহলে ওর কি সৌভাগ্য, অন্তত এই উপন্যাসের ভিতরে এসেও তো ওর বাবাকে এক নজর দেখতে পাচ্ছে। ওর বাবা ওই দুনিয়ায় রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এখানে আসে মাত্রই ওর বাবাকে দেখেই জড়িয়ে ধরে। লিনের বাবার সঙ্গে কিন্তু লিনের সম্পর্ক এরকম ছিল না, কিন্তু লিন যখন ওর বাবাকে জড়িয়ে ধরে ওর বাবা বেশ খুশি হয়েছিল। এদিকে আমরা আবার মুশেংকে দেখি। মুশেং মনে মনে ভাবছিল যে লুফুই সব থেকে ভালো ডেমন ক্যাচার এবং সে আমার জিয়াকে একটা তাবিজ দিয়েছিল যেটা জানালায় মারা ছিল। তবে ওই তাবিজটা ভেদ করে আয়না ডেমন কিভাবে রুমের ভিতরে গেল? নিশ্চয়ই ওই তাবিজটা আগে থেকে কেউ ছিঁড়ে নিয়েছিল। তারপরে ও দরজার কাছে একটা চুল লেগে থাকতে দেখে। এই চুলটা দেখা মাত্রই ওর মনে পড়ে নিশ্চয়ই কোনো মেয়ে এই কাজ করেছে। এটা তো সেই খলনায়িকা লিন করেছিল, যেটা আগের প্লটের গল্প। ও এখানকার সমস্ত সার্ভেন্টদের চুল চেক করতে লাগে যে এই চুলের সঙ্গে কারো চুল মিলে যায় কিনা। এদিকে মিয়াও মিয়াও অর্থাৎ লিন, ও তো ভীষণই আবেগ আপ্লুত ছিল ওর বাবাকে নিয়ে। ও কোনোভাবেই এই দুনিয়াতে ওর বাবাকে আর হারাতে দিবে না। তখন ও ওয়াংয়ের কাছে জিজ্ঞেস করে ওর বাবার শরীর ভালো আছে তো? ওয়াং বলে যে তার বাবার শরীর ভালো আছে, তবে তার অনেক এক্সারসাইজের প্রয়োজন। তখন ওর বাবাকে এসে বলে তুমি আমার সঙ্গে আজকে থেকে লাভ দড়ি খেলবে, না খেললে হবেই না।
তুমি এবার থেকে বেশি করে ব্যায়াম করবে এবং কম করে খাবার খাবে বলে ওর বাবাকে টেনে নিয়ে আসে। ওর বাবাও ছিল বেশ মজার মানুষ। বাবা আর মেয়ে দুজনেই লাফ দড়ি খেলছিল। আর দূর থেকে এইসব বিষয় আবার দেখে মুশেং। মুশেংয়ের বেশ অন্যরকম লাগে। মুশেং এখানে আসা মাত্রই লিনের বাবা বলে, তুমি এসেছো, তুমি আমার মেয়ের সঙ্গে একটু খেলো তো, ও আসলে খেলার মানুষ পাচ্ছে না, তাই আমাকে নিয়ে লাফ দড়ি খেলাচ্ছে। আমি যাই বলে ওর বাবা ওর কাছে লাফ দড়িটি দিয়ে এখান থেকে পালিয়ে যায়। মুশেংয়ের বেশ অবাক লাগে, কারণ ও যে লিনকে আগে চিনত সেই লিন তো একদম হাসতো না, বেশি কথা বলতো না, চুপচাপ থাকতো এবং সবসময় কেমন একটা শয়তানি লুকে থাকতো। তাহলে এটা কে? ওর ভীষণই খটকা লাগে। ও তখন আস্তে আস্তে লিনের দিকে আসে আর বলে, তোমার এই নাটক বন্ধ করো। এরপরে আস্তে আস্তে ওর চুলের দিকে এগিয়ে গিয়ে একটা চুল ও ছিঁড়ে নেয় এবং সেই চুলটা দেখে ও মনে করে যে না, এটা তো দরজায় লেগে থাকা চুলের মতো নয়। ও আসলে একে সন্দেহ করেছিল। লিন বলে, কি তোমার সন্দেহ মিলল না বলে কি খুব হতাশ হয়ে গেলে নাকি? মুশেং বলে, তুমি কিভাবে জানলে যে আমি সবার চুল চেক করছি? তখন ও তো থতমত খেয়ে বলে, কিভাবে জানলাম মানে? তুমি সবার চুল চেক করেছো আর এটা আমি না জেনে পারি? ও আসলে আড়াল থেকে সেদিন দেখেই নিয়েছিল। ও চুলে স্ক্রাব করেছিল, যার জন্য চুলের কালারও পুরোপুরি চেঞ্জ মনে হচ্ছে। এরপরে ওকে মুশেং জিজ্ঞেস করে, তোমার আরও একজন সার্ভেন্ট ছিল যার নাম হুয়াই, সেই হুয়াই কোথায়? তখনই ওর মনে পড়ে ও উপন্যাসে পড়েছিল আগেকার খলনায়িকা লিন, সে লু ফুইয়ের সঙ্গে একদিন দেখা করতে এসেছিল। লু ফুই তখন ওর সার্ভেন্ট হুয়াইয়ের হাতের দিকে তাকিয়ে বলে, তোমার হাতের ব্রেসলেটটা তো দারুণ, এই ব্রেসলেটটা তুমি কোথা থেকে কিনেছো? তখন মেয়েটি বলে ওর গ্রামের বাড়ি থেকে বানিয়েছে। তবে এই কথা শোনা মাত্রই প্রচণ্ড রেগে গিয়েছিল মনে মনে লিন। ফুই এখান থেকে চলে যাওয়ার পরে ও তার সার্ভেন্টকে বলেছিল তার হাত থেকে ব্রেসলেটটা খুলে ফেলতে, কারণ লু ফুইকে আসলে অনেক পছন্দ করতো লিন। আর সেই পছন্দের মানুষ অর্থাৎ ফুই তাকিয়েছে ওর সার্ভেন্টের হাতের দিকে, এটা ও একদম সহ্য করতে পারে না। তার সাথে সাথে হুয়াইকে বলে দেয় ওর হাত থেকে ব্রেসলেটটা তো খুলতেই, আর তাছাড়া এই গ্রামের সব থেকে বুড়ো এবং নেশারু মানুষের সঙ্গেই ওর বিয়েরও ঠিক করেছিল। মিয়াও মিয়ার বেশ ভালোভাবেই মনে পড়ে উপন্যাসে ও এটাও পড়েছিল হুয়াই পরে আত্মহত্যা করেছিল কুয়ার ভিতরে ঝাঁপ দিয়ে। এরপরে ও অংকে জিজ্ঞেস করে, আচ্ছা হুয়াইয়ের না বিয়ে ঠিক হয়েছিল, ওর বিয়ে কবে? অং বলে, ওর বিয়ে তো আজকেই। এটা শোনা মাত্রই তখন লিন দৌড়াতে শুরু করে এবং ও জানে আজকের দিনেই হয়তো ওর ওই সার্ভেন্ট আত্মহত্যা করবে, তাই ও দ্রুত করে এদিকেই আসছিল। কিন্তু কিছু একটা সন্দেহ হয়েছিল আবার শেংয়ের, কারণ ও দেখেছে লিন ভীষণ দ্রুত করে দৌড়াচ্ছে, আর তাই ওর নিজের ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করে সোজা ওই কুয়ার কাছে চলে আসে এবং এই সার্ভেন্টকে বাঁচিয়ে দূরে সরিয়ে রাখে। তারপরে এখানে লিন চলে আসে। আমি অনেক দুঃখিত, তোমাকে বিয়ে করতে হবে না, তুমি আমার হয়েই কাজ করো এবং তোমার বৃদ্ধ মা আছে না বাড়িতে, সে অসুস্থ, তুমি মরে গেলে তার দেখাশোনা কে করবে? আর তাই মন খারাপ করে থেকো না, ওই লোককে তোমাকে বিয়ে করতে হবে না, তুমি আগে যেমন আমাকে সার্ভ করতে এখনও তেমনই করবে। মেয়েটি ভীষণই খুশি হয়ে যায়। এরপরে যখন লিন এখান থেকে চলে যাচ্ছিল ঠিক পিছন থেকে মুশেং ওকে আটকিয়ে বলে, তুমি কিভাবে জানলে ও এখানে সুইসাইড করছিল? তুমি তো এসে দেখেছো ও বাইরে দাঁড়িয়ে আছে, তোমার মতলবটা কি বলো তো? লিন কি বলবে বুঝে পায় না। ও বলে, আমি তো আসলে অনুমান করে বলেছি। কিন্তু মুশেং ওকে বেশ সন্দেহ করছে। এটা কিছুতেই মুশেংয়ের মাথার ভিতরে ঢুকছে না যে লিন এত কিছু কিভাবে বুঝছে। এরপরে মুশেং এখান থেকে চলে যাওয়ার পরে সেই সিস্টেম কথা বলে ওঠে আর লিনকে বলে যে তোমার প্রথম কাজ সম্পন্ন হয়েছে আর তুমি পাশ করে গিয়েছো, এখন তোমাকে দ্বিতীয় কাজ সম্পন্ন করতে হবে, আর তা হলো মুইয়াও অসুস্থ, মুইয়াওয়ের ওষুধ দিতে যেতে হবে, কিন্তু ওর ঔষধটি বদলে দিতে হবে আর লুফুইকে মুইয়াওয়ের কাছ থেকে দূরে রাখতে হবে। এরপরে সোজা ওকে কিচেনে আসতে হয়, কারণ কিচেনে এই ঔষধটা তৈরি হচ্ছিল। ওর মনে পড়ে উপন্যাসের লিন যে একটা বাজে ঔষধ তৈরি করেছিল যেটা খেলে মুইয়াও আরও অসুস্থ হয়ে যাবে। ও তো চাইছিল যেভাবেই হোক লুফুইয়ের থেকে মুইয়াওকে সরিয়ে ফেলতে, কিন্তু এই লিনের খুব খারাপ লাগে, মানে মিয়াও মিয়াওয়ের। মিয়াও মিয়াও বলে, এত বাজে কাজ আমি কিভাবে করব? এটা আমি কিছুতেই করতে পারবো না, মুইয়াও খুবই ভালো একটি মেয়ে, আমি এটা করতেই পারি না। তাছাড়া মুইয়াওকে যদি আমি এটা করি, মুশেং আমার উপরে রেগে গিয়ে আমার পুরো পরিবারকে মেরে দিবে, কারণ উপন্যাস অনুযায়ী সেটাই হয়েছিল। তাই ও মনে মনে ভাবে আমাকে তো ওষুধ বদলাতে বলেছে, এমন তো আর বলেনি যে মুইয়াওকে এখন বিষ দিতে হবে, আমি বরং ভালো একটা টনিক নিয়ে যাই যেটা খেলে মুইয়াওয়ের কোনো ক্ষতি হবে না, আবার ঔষধও বদলানো হলো। এরপরে ও একটা সুন্দর টনিক নিয়ে আসে যেটাতে মানবদেহের কোনো ক্ষতিই হবে না, বরং ভালোই হবে।
আর ওই ঔষধটা নিয়ে আসার সাথে সাথে ও দেখতে পায় মুশেং এখানে দাঁড়িয়ে আছে। মুশেং বলে আগে এই ওষুধটা আমি চেক করব, তারপরে সেটা আমার জিয়াকে খেতে দিব। লিন মনে মনে ভাবে আজকে যদি আমি বিষ নিয়ে আসতাম তাহলে ধরাই পড়ে যেতাম আর এখানে মরেই যেতাম। কিন্তু ওই ওষুধটা খাওয়ার পরে মুইয়াওয়ের কেমন একটা হয়ে যায় আর অনেক রেগে যায় মুশেং। লিনকে বলে তুমি কি করেছো বলো, বলেই ওকে মেরে ফেলে দেয়। কিন্তু ওকে মারার পরপরই দেখা যায় যে ও আবারও সেই কিচেনের ভিতরে এসে পড়েছে। মানে যতক্ষণ না ওর কাজ সম্পন্ন করতে পারবে ততক্ষণ আর পুনর্জন্ম হতেই থাকবে, ও মরে গিয়েও আগের জায়গায় ফিরে আসবে। তো পুনরায় আবারও কিচেনে আসে আর নতুন করে আরও একটা টনিক বানিয়ে নিয়ে আসে মুইয়াওকে খাওয়ানোর জন্য। কিন্তু তবুও মুইয়াও বারবার অসুস্থ কেন হয়ে যাচ্ছে ও বুঝতেই পারে না। এবার যখন ও মুইয়াওকে আরও ভালো একটা ঔষধ দেয় তখনও মুইয়াও অসুস্থ হয়ে পড়ে। মুশেং বলে তুমি আমার জিয়ার ওষুধের ভিতরে কি মিশিয়েছো, এটা বলে ওকে আবার মেরে ফেলে। তখন ও আবারও কিচেনে নিজেকে আবিষ্কার করে। এইসব স্মৃতি কিন্তু আর কারো মনে থাকতো না, শুধুমাত্র মিয়াও মিয়াওয়ের মনে থাকতো। তখনও এবার বই পড়ে একটা দারুণ ঔষধ বানিয়ে নিয়ে আসে মুইয়াওয়ের জন্য এবং এবার দূরে বসে থাকে, কারণ ও জানে এবারও যদি কোনো মতে মুইয়াওয়ের কিছু হয় তাহলে মুশেং ওকে আস্ত রাখবে না, তাই পর্দার আড়ালে দূরেই বসেছিল। ও আবার অসুস্থ হয়ে যায়। তখন আবার ওকে মেরে দিতে যায় মুশেং, কিন্তু লিন মুশেংকে আটকে বলে দাঁড়াও, এবার আমি নিজেই নিজেকে মেরে ফেলছি। কিন্তু ও নিজে যখন নিজেকে মারতে যায় কোনো মতেই গলা পর্যন্ত ছুরিটা নিয়ে যেতেই পারে না। মানে সিস্টেম অনুযায়ী ও নিজেকে নিজে মারতে পারবে না। মুশেং বলে তোমাকে এত নাটক করতে হবে না, আমিই তোমাকে মেরে দিচ্ছি, বলে ওকে আবার মেরে ফেলে দেয়। এরপরে ও পুনরায় আবার রান্নাঘরে চলে আসে। এবারও অনেকগুলো বই পড়ে, 12-13 রকমের ঔষধ অলরেডি ওর ট্রাই করা হয়ে গিয়েছে। এখনও ও বুঝতে পারছে না যে মুইয়া ঠিক কোন ওষুধটাতে অ্যালার্জি আছে। ও তখন নিজেই মনে মনে ভাবে তোমাকে কত ঔষধ দিলাম, কিন্তু কিসে তোমার অ্যালার্জি হচ্ছে? আমি কি আমার আগের দুনিয়ায় ফিরে যেতে পারবো না? আমি কি এই কাজটি সম্পন্ন করতে পারবো না? সিস্টেম তুমি কোথায়, আমাকে বলে দাও, আমি কি করব? কোনো উপায় না পেয়ে ও এবার শুধু পানি নিয়ে আসে মুইয়াওয়ের জন্য। তবে লিনের এবার ভীষণ মন খারাপ ছিল, কারণ ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। আসলে ও কতবার আর কত রকম ট্রাই করবে, কাজ সম্পাদন না করতে পারলে ও তো এই পৃথিবী থেকে ওর আগের পৃথিবীতে ফিরে যেতেই পারবে না। এবার শুধুমাত্র পানি নিয়ে আসায় মুশেং বেশ অবাক হয়ে বলে তুমি পানিতে আবার কিছু মিশিয়ে দাওনি তো, শুধু পানি কেন নিয়ে এসেছো? কিন্তু এবার শুধু পানি খেয়েও মুইয়াও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন আর কোনো কিছুই মাথায় ঢোকে না লিনের, কিন্তু হঠাৎ করেই ওর ব্রেন খুলে যায়। আরও মুশেংকে বলে হ্যাঁ হ্যাঁ মেরে দাও, ওকে মেরে দাও, দ্রুত করে মেরে দাও, আমি এবার বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় হচ্ছে, নাও নাও মারো তাড়াতাড়ি। মুশেং এবার ওকে আবার মেরে দেয়। ও তখন পুনরায় রান্নাঘরে চলে আসে, কিন্তু এবারও ছুটে একটা মহিলার কাছে গিয়ে বলে মুইয়াও যে বাটিতে ওষুধ খেত সেই বাটিটা কোথায়? ওই মহিলা তখন বলে ওই বাটিটা পড়ে ভেঙে গিয়েছে। এবারও বুঝতে পারে আসলে এতক্ষণ বাটিতেই সমস্যা ছিল, কারণ ওই বাটি ছিল পোর্সিলেনের তৈরি আর ওতেই মূলত অ্যালার্জির সমস্যা ছিল মুইয়াওয়ের। এবারও রিয়েল ওষুধটাই নিয়ে আসে, কিন্তু ঠিক মতো একটা বাটিতে। আর সিস্টেম তো ওকে বলেই ছিল ওষুধটাকে শুধু রিপ্লেস করতে হবে, তো ও শুধু বাটিটাই চেঞ্জ করে দিয়েছে, ওর কাজটাও হয়ে গিয়েছে। আবার মুইয়াওকেও সঠিক ওষুধটাও খাওয়াতে পেরেছে আর মুইয়াও এবার একদম সুস্থ ছিল। এটা দেখা মাত্র মুইয়াওকে জড়িয়ে ধরে বলে জিজিয়া তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু মুশেং অবাক হয়ে অন্য দিক থেকে ওর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে তোমার মতলবটা কি, এটা তোমাকে জানতেই হবে, তোমাকে বেশ অন্যরকম লাগছে। এদিকে বাইরের দিকে ফুই দেখা করতে আসছিল মুইয়াওয়ের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত টাস্ক তো সম্পন্ন হয়নি লিনের, কারণ লিনের আরও একটা টাস্ক ছিল, সেটা হলো মুইয়াওয়ের থেকে ফুইকে দূরে রাখা। আর এবার ও বসে বসে মুইয়াওয়ের সঙ্গে অনেক দারুণ গল্প করে এবং ওরা দুইজন বাইরে দাঁড়িয়ে ওয়েট করে। আর যখন ওর কাজ সম্পন্ন হয়ে যায়, মানে সিস্টেম ওকে জানিয়ে দেয় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, ঠিক তখনই ও বাইরে আসে আর দৌড়ে ফুইকে ভিতরে নিয়ে চলে আসে আর বলে দেখো ফুই ভাইয়া তোমার জন্য একটা গ্রাসহপার নিয়ে এসেছে, মানে ঘাসফড়িং মুইয়াও অনেক পছন্দ করতো। আর উপন্যাসে এসবগুলো কিন্তু অলরেডি লিন পড়েই রেখে দিয়েছে। তখন ও লিনকে জিজ্ঞেস করে বলে তোমার হয়েছেটা কি বলো তো, তুমি কি পাগল টাগল হয়ে গিয়েছো নাকি? আমার বোনের সঙ্গে এত তোমার কিসের খাতির? তখন ও উল্টো ওর সঙ্গে ঝগড়া করে আর জোরে জোরে কাঁদতে বলে মুইয়াও জিজিয়া দেখো মুশেং আমাকে বুলি করছে। তখন মুইয়াও বাহিরে বের হয়ে আসে আর বলে কি হয়েছে আসং, তুমি কেন ওকে বুলি করছো? ও কি করেছে? ওর মতো ভালো মেয়ে হয়ই না, আমার তো সব থেকে ভালো বন্ধু এখন থেকেই লিন। তখন আসং বলে ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে লিন,
আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মনে মনে এটা বলছিল, দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি। লিন মুইয়াওয়ের সামনে বেশ আদুরে আদুরে অভিনয় করে। তো মুইয়াও এক পর্যায়ে বলে ওঠে, আমার কাঁধ অনেক ব্যথা করছে। আর তখন মুশেং বলে, ঠিক আছে আমি তোমার কাঁধ মালিশ করে দিচ্ছি। আর এই সুযোগে ওকে একটু মারধরও দিয়ে নেয়। হঠাৎ করে ভয় পেয়ে যে মুশেংকে জড়িয়ে ধরে। আসলে নিচে কিছু ডাস্ট ছিল, অর্থাৎ ধুলোবালি। কিন্তু এগুলো সাধারণ ধুলোবালি ছিল না, এগুলো ছিল এক প্রকার ডেমন, মানে ধুলাবালি ডেমন বলা হয় ওদেরকে। আর এরা ছিল ডেমন কুলের সব থেকে ছোট ডেমন। এরা কারোর কোনো ক্ষতি করতে পারতো না। এরা দেখতে কি কিউট, তাই না? এই ডেমন দেখেই ওখানে বসে পড়ে লিন। লিন বলে, তোমরা কত কিউট, কিন্তু তোমরা ডেমন কেন? মুইয়াও তখন বলে, জগতে অনেক ধরনের ডেমন আছে, কিন্তু ডাস্ট ডেমন হলো সব থেকে দুর্বল ডেমন। এরা কোনো মানুষের ক্ষতি করতে পারে না। আর সব থেকে ভয়ানক ডেমন হচ্ছে রিসেন্টফুল ওম্যান, যে আমার শত্রু, যে আমার পরিবারকে মেরেছে আর আমি তাকে মারতে চাই। কিন্তু এই কথা শোনার পরে আমরা মুশেংকে একটু অন্যরকম দেখি। মুশেংয়ের ওর পাস্টের কথা মনে পড়ে। যাই হোক, লিন যখন ওর সমস্ত কাজকর্ম শেষ করে শুতে এসেছিল, ঠিক তখনই সিস্টেম ওকে 3 নম্বর কাজটি দিতে আসে। এবার সিস্টেম ওকে বলে, তুমি এখনই যাবে, আর যখন ঘুমিয়ে পড়বে মুইয়াও, তখন ওর ঘর থেকে ওর ডেমন ক্যাচার ম্যাপটাকে পুড়িয়ে দিবে। আর ডেমন ক্যাচার ম্যাপ হলো ডেমন ক্যাচারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ছাড়া ওরা তো ডেমনদের কাছে পৌঁছাতে পারবে না, আর ডেমনদেরকে ধরতেও পারবে না। আগেকার খলনায়িকা লিন এটা পুড়িয়ে দিয়েছিল, তাই এখন যেহেতু লিনের ক্যারেক্টারে অভিনয় করতে হচ্ছে মিয়াও মিয়াওকে, তাই ওকেও এটা পুড়িয়ে দিতে হবে। এদিকে আমরা মুশেংকে এবং মুইয়াওকে দেখি, 2 ভাই বোন কথা বলছিল। এখানে ও আলোচনা করছিল যে আসলে লিন মেয়েটা কেমন। ওর দিদিকে বলছিল, আচ্ছা দিদি, ওকে তোমার কেমন মনে হয়? আমার কিন্তু বেশ অন্যরকম মনে হয়। আমার মনে হয় ওর ভিতরে কোনো মতলব আছে। কিন্তু মুইয়াও বলে, লিন খুব ভালো একটা মেয়ে, আমার তো ওকে খুব ভালো লাগে, ও আমার প্রথম বেস্ট ফ্রেন্ড। আর এই কথাগুলো বাইরে থেকে শুনে ফেলে লিন। এটা শোনা মাত্রই লিন ওর মত বদলে দেয় আর বলে, আমি কখনো এই ম্যাপটা পুড়িয়ে ফেলবো না। ও বাইরে চলে আসে আর আকাশের দিকে তাকিয়ে বলে, এই যে তুমি, এই সিস্টেম, তুমি কেন আমাকে এখানে এনে ফেলেছো আর এত খারাপ খারাপ কাজ করতে বলছো? তখনই দেখা যায় আকাশ থেকে একটা আগুনের গোলা ওর দিকে উড়ে আসছে, আর সাথে সাথে ও ওখানে মরে যায়। তার মানে ওকে কাজটা সম্পন্ন করতেই হবে। মরে যাওয়ার পরেই ও আবারও পূর্বের জায়গায় ফিরে আসে। এবারও চিন্তা করে ও তো পালাতে পারবে না। তো যখনই মুশেং ওর দিদির কাছ থেকে চলে যায় আর ওর দিদি ঘুমিয়ে পড়ে, তখনই ও মুইয়াওয়ের রুমে আসে। এসে ওই ম্যাপটা খুঁজতে শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ও ম্যাপটা খুঁজে পায়, কিন্তু ম্যাপটা দেখে কীরকম পোড়া পোড়া মনে হচ্ছিল। এই ম্যাপটা আগেও ডেমনরা ধ্বংস করার চেষ্টা করেছিল। এবার ও এই ম্যাপটাকে পোড়াতে গিয়ে কি মনে হয় ও ম্যাপটাকে আবারও নিভাতে যাচ্ছিল, মানে পুড়তে দিতে চাচ্ছিল না। কিন্তু ও ম্যাপটাকে একদমই বাঁচাতে পারে না। ম্যাপটা শেষ পর্যন্ত পুড়েই যায়, কারণ এই ম্যাপটা আগে থেকেই পোড়া ছিল। শুধুমাত্র ছোট্ট একটা খণ্ডিত অংশ ও বাঁচাতে পারে। ওর দেখে খুব খারাপ লাগে। ও তখন বলে, আমার মনে হয় আমি অন্য কোনো উপায় বের করতে পারতাম, কিন্তু ছোট্ট এই টুকরাটাই কেবল বাঁচাতে পারলাম। টুকরাটাও নিজের হাতে নিয়ে মুইয়াওয়ের রুম থেকে বাইরে বের হয়ে আসছিল। ঠিক তখনই ওকে মুশেং দেখে বলে, এত রাত্রে তুমি আমার জিজিয়ার রুম থেকে বের হয়ে আসছো, ব্যাপারটা কি? তখন লিন কি বলবে? লিন বলে, আমি তো এমনি এসেছিলাম মুইয়াও জিজিয়ার সঙ্গে একটু কথা বলবো বলে। তখন মুশেং বলে, ও আচ্ছা তাই নাকি, তাহলে তোমার হাতে এটা কি? এটা বলেই ওকে মেরে দেয়, কারণ ও তো বুঝতে পেরেছে যে ও ম্যাপটাকেই ধ্বংস করতে এসেছিল। মারার সাথে সাথেই লিন আবারও সেই রুমের ভিতরেই চলে আসে। এবার ওই ছোট্ট কাগজের টুকরাটা নিজের জামার ভিতরে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখন মুশেং ওকে আবারও আগের মতো জিজ্ঞেস করে, এত রাতে তুমি আমার দিদির রুম থেকে বের হয়ে আসছো? লিন বলে, হ্যাঁ এমনি, তোমার দিদির রুমে গিয়েছিলাম সে ঘুমিয়েছে কিনা দেখতে। তখন মুশেং বলে, তাই নাকি, তাহলে তোমার জামার ভিতরে এটা কি? এটা তো ম্যাপের টুকরা, তার মানে তুমি আমার দিদির ম্যাপটা পুড়িয়ে দিয়েছো, তাই না? আর এই শয়তানির জন্য পুনরায় ওকে আবারও মেরে দেয়। সাথে সাথে ও আবারও রুমের ভিতরে, মানে দরজার ওপাশে চলে আসে। এবার ও কাগজটাকে খেয়ে ফেলে বাইরে বের হয়ে আসে এবং খুব নাচতে নাচতেই বাইরে বের হয়ে আসছিল। মুশেং ওকে জিজ্ঞেস করে, এত রাত্রে তুমি আমার দিদির রুমে কি করছিলে? তখন ও বলে, তোমাকে খুঁজতে এসেছিলাম, কারণ কি জানো, আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। কি করব বলো, তোমাকে খুব মিস করেছিলাম, আর সেজন্যই তো আমি তোমাকে খুঁজতে এসেছিলাম। এটা যদি ও না বলতো তাহলে কোনোভাবেই মুশেংয়ের কাছ থেকে ও পার পেতে পারতো না। মুশেং তো হাবলা হয়ে যায়, এরকম কথা ও কখনোই শোনেনি। আর এ যাত্রায় খুব ভালোভাবেই লিন বেঁচে গিয়েছিল।
পরদিন আমরা দেখি মুশেং এবং লুফুই তারা দুজন একে অপরের সঙ্গে ফাইট করছিল। মূলত এটাকে ওরা প্র্যাকটিস বলছিল। লুফুই এদের থেকেও বেশ ভালো লেভেলের একজন ফাইটার, কিন্তু এইখানেই আমরা বুঝতে পারি লুফুইকে একদমই সহ্য করতে পারে না আবার মুশেং, এবং ওর দিদির সঙ্গে তো আর মোটে সহ্য করতে পারে না। তাই লিন মনে মনে ভাবে যে মুইয়াও জিজিয়াকে খুশি করার জন্য ওকে গোল্ডেন কিছু দিবে। তখন ও একটা দামি হেয়ারপিন নিয়ে এর রুমেই আসে, কিন্তু এসেই দেখে এখানে তিনজনের একটা মিটিং বসেছে। মানে অলরেডি ম্যাপটা যে পুড়ে গিয়েছে তাই এরা সবাই জানতে পেরে গিয়েছে। তো ও তাড়াহুড়ো করে আবার এখান থেকে বেরিয়ে চলেই যাচ্ছিল ভয়ে, কারণ ম্যাপটা তো ওই পুড়িয়েছে। ঠিক তখনই মুশেং ওকে আটকে দিয়ে বলে, যাচ্ছ কোথায়? ডেমন ক্যাচার ম্যাপটা পুড়ে গিয়েছে। এখন আমি আর আমার জিজিয়া তো এটা পুড়াইনি, তাহলে লুফুই কিংবা তুমি, তোমাদের কেউ নিশ্চয়ই ম্যাপটাকে পুড়িয়ে দিয়েছো। এখন বলো, তোমরা সত্যি কথা বলবে নাকি সত্যি কথা বের করার জন্য আমাকে তোমাদের উপর স্পেল করতে হবে? আমি কিন্তু সত্য কথা বের করার জন্য এই হৃদয় অভিশপ্ত স্পেলটা দিতে পারি। এটা দিলে তোমরা যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাদের হৃদয়ের ভিতরে চির ধরবে। কিন্তু আগে ওই স্পেলটা ও নিজের শরীরে দিয়ে বলে, দেখো আমি নিজেকে পরীক্ষা করার জন্য কিন্তু স্পেলটা নিজের ভিতরে নিয়েছি, তোমাদের নেওয়ার সাহস আছে তো? খুব ভয় পেয়ে গিয়েছিল তখন লিন। ঠিক তখনই মুইয়াও বলে ওঠে, আমি জানি তুমিই পুড়িয়েছো ওটা মুশেং, তাই শুধু শুধু ওদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে ওরা দুজন এখান থেকে চলে গেলে শুধুমাত্র মুশেং ভিতরে দাঁড়িয়ে থাকে। তখন মুশেং ওর দিদিকে বলে, আমি পুড়িয়েছি? আমি কেন পোড়াবো? মুইয়াও তখন বলে, কারণ তুমি কখনোই চাও না আমি রিসেন্টফুল ওম্যান ডেমনকে মেরে ফেলি। তুমি সবসময় ভয় পাও যে তাকে মারতে গিয়ে যদি আমি মরে যাই, সেজন্যই তুমি ওই ম্যাপটা পুড়িয়েছো। কিন্তু তখনই আমরা দেখতে পাই মুশেংয়ের দেহের ভিতরে কিছু একটা হচ্ছে। ওর যে হার্ট লেক আছে সেই লেকেও কোনো একটা ভাঙন ধরছে। তাহলে কি ম্যাপ পোড়ানোর পিছনে ওর সত্যি আগে থেকে কোনো হাত ছিল, যেটা আরও পরে আমরা জানবো। এদিকে কোনো মতেই লিন নিজের মনকে মানাতেই পারছিল না। ওর মনে হচ্ছিল ওর জন্য শুধু শুধুই মুশেং কষ্ট পাচ্ছে। আর তাছাড়া মিয়াও মিয়াও তো খুব ভালো মেয়ে, ও এত বড় একটা অন্যায় করে মুশেংয়ের উপরে দায়টা চাপাতে চাইছিল না। তাই ও ঠিক করে নিয়েছে যে মুশেংয়ের কাছে ও সমস্ত সত্যিটা স্বীকার করবে। কিন্তু মুশেং ওকে পাত্তা দিচ্ছিল না এই মুহূর্তে। আর তাছাড়া সিস্টেম হঠাৎ করেই কথা বলে ওঠে আর বলে, মুশেংকে তুমি সত্যটা বলে দিলে মুশেং তোমাকে মেরে ফেলবে। কিন্তু এখন থেকে মনে রাখবে, এখন থেকে মুশেং যদি তোমাকে মেরে ফেলে তাহলে তুমি আর পুনর্জন্ম লাভ করতে পারবে না, বরং সাথে সাথেই মরে যাবে। এটা শোনার পরে ও ঠিক করে নেয়, না না এটা করাই যাবে না। তারপরে সিস্টেম ওকে 3 নম্বর আরও একটা কাজ দেয়। এই 4 নম্বর কাজটা হবে মুশেংকে ওকে ভালোবাসাতে হবে, মানে যেভাবেই হোক মুশেংয়ের মন জয় করতে হবে। কিন্তু মুশেং তো এখন ওকে প্রচণ্ড হেট করে, কিন্তু মুশেংয়ের এই হেটকে 100% ভালোবাসায় রূপান্তরিত করতে হবে। তবে সেটা কিভাবে সম্ভব? এখনও সিস্টেমকে জিজ্ঞেস করে যে মুশেং এই মুহূর্তে আমাকে ঠিক কতটুকু পছন্দ করে বা অপছন্দ করে। তখন সিস্টেম ওকে জানায় যে -200% অপছন্দ করে। এত পার্সেন্ট অপছন্দ, আর এটাকে ও 100% ভালোবাসায় কীভাবে রূপান্তরিত করবে ও বুঝতেই পারে না। সিস্টেম ওকে বারবার রিমাইন্ডার দেয় -200% কিন্তু। তখন ও বলে, ঠিক আছে বুঝেছি, এখন আমাকে কি করতে হবে সেটা বলো। এখন ওকে আমি কিভাবে আমাকে ভালোবাসাবো? ও তো আমাকে একটুও পছন্দ করে না, তাছাড়া সবসময় আমরা ঝগড়াঝাটি করি, এখন আমি কি করব? আর তারপরে তো মুশেং আবার নাকি ওর পুরো ফ্যামিলিকে মেরেও ফেলবে, তাহলে তো মুশেং কখনোই ওকে ভালোবাসবে না। উপন্যাসের প্লট অনুযায়ী মুশেং ওর পুরো ফ্যামিলিকে মেরে ফেলে দিয়েছিল, যেখানে শুধুমাত্র লিন একমাত্র ব্যক্তি যে সার্ভাইভ করতে পেরেছিল। কারণ সবাই জানে যে লিনের বাবা অনেক বড় একজন দুর্নীতিবাজ, আর লিনের বাবাকে যে মেরেছিল সে ছিল একজন ইম্পেরিয়াল অফিসিয়াল যার নাম জি। এরপরে আমরা ওয়াংকে দেখি। তো এখন লিন অংকে জিজ্ঞেস করে যে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল ঠিক কবে অনুষ্ঠিত হবে। তখন অং ওকে জানায় মাত্র কয়েকদিনের ভিতরেই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। তবে যেই রাত্রে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় সেই রাত্রে ওর পুরো পরিবার মারা যায়। তবে লিনের বাবাকে আমরা দেখি লিনের খুশির জন্য অনেক দামি দামি জিনিস কিনে আনতো হাজার হাজার টাকা দিয়ে। আগেকার যুগে হাজার হাজার টাকার কিন্তু অনেক ডিমান্ড ছিল। তো লিন ওর বাবাকে বলে, বাবা আমার কিচ্ছু চাই না, এই সব লাক্সারিয়াস জিনিস আমি একদম পছন্দ করি না, আমি শুধু চাই তুমি একদম সৎ মানুষ এবং সৎ বাবা হয়ে থাকো। একদিকে বাবাকে দুর্নীতি থেকে দূরে রাখছিল, আর অন্যদিকে মুশেংকে ইমপ্রেস করার জন্য মুশেংয়ের কাছাকাছি থাকছিল। কিন্তু যত মুশেংয়ের কাছাকাছি আসছিল তত মুশেং ওকে আরও বেশি হেট করছিল, আর ওকে বলেও দেয় ওর সামনে যেন এসব ফুল নিয়ে হাজির না হয়, কারণ মুশেং এসব একদম পছন্দ করে না। আগে তো মুশেং ওকে -200% হেট করতো, এখন 250% হেট করে। তখন ওর মনে পড়ে উপন্যাসের ল্যান্টার্ন ফেস্টিভ্যালে দুইজন বিজয়ী হয়েছিল, আর সেটা হলো লু ফুই এবং মুইয়াও।
ওরা দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু ওদের এই ভালোবাসায় হ্যাপি ছিল না আবার মুশেং। তাই ও যে ফানুসটা ওরা উড়িয়েছিল তাতে আগুন ধরিয়ে দিয়েছিল, আর সেই আগুন গিয়ে পড়েছিল রাষ্ট্রীয় কোষাগারে। তখন রাজ্যের সমস্ত মানুষ ওখানে যেয়ে দেখে কোষাগারের ভিতরে কোনো সোনা গহনা কিছুই নেই, মানে রাষ্ট্রীয় সম্পদ কিচ্ছু ছিল না। আর তাই তো ম্যাজিস্ট্রেটকে ওরা মেরে ফেলে দিয়েছিল এবং বলেছিল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রীয় কোষাগার থেকে সবকিছু আত্মসাৎ করেছে। এরপরে এখনকার বর্তমান সিন দেখানো হয়। আজকেই এই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। তো সবসময় লিন চেষ্টা করছিল যে ভাবেই হোক মুড একদম নর্মালে রাখতে হয় মুশেংয়ের। তো মুশেংকে একটু নর্মাল মুডে অর্থাৎ হাসি খুশি মুডে রাখার জন্য ও মুইয়াওকে জিজ্ঞেস করে, ছোটোবেলায় তুমি মুশেংয়ের সঙ্গে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে ঘুরতে আসতে না? ছোটোবেলায় তুমি যদি তাকে কিছু প্রমিস করে থাকো তাহলে আজকে তাকে সেই প্রমিসটা রাখো। তো ও একটা ল্যান্টার্ন কিনে, অর্থাৎ মুইয়াও একটা ল্যান্টার্ন কিনে সেই ল্যান্টার্নটা ওর ভাইকে দিয়ে বলে, ছোটোবেলায় আমি প্রমিস করেছিলাম তোমাকে একবার এই ল্যান্টার্ন ফেস্টিভ্যালে নিয়ে আসবো আর ল্যান্টার্ন কিনে দিব। তো আজকে আমি সেটা পূরণ করলাম। আর এইসব কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্রই আমাদের লিনের জন্য। মুশেংয়ের মন কোনো মতে খারাপ হয়ে গেলেই ওর পুরো পরিবার আজকে শেষ হয়ে যাবে, কারণ সেদিন শুধুমাত্র মুশেংয়ের মুড খারাপ ছিল বলেই ও পুরোপুরি ওই ফানুসটাও পুড়িয়ে দিয়েছিল আর পুরো লিনের ফ্যামিলিকেও মেরে দিয়েছিল। এদিকে লিনের বাবা ল্যান্টার্ন ফেস্টিভ্যাল যেসব লোকরা পরিচালনা করছিল তাদের সবাইকে বলে রেখেছে তার মেয়ে আজকে যে কয়টা গেমে পার্টিসিপেট করুক না কেন তার মেয়েকেই যেন প্রথম বানানো হয়। কারণ লিনের বাবা লিনকে ইদানিং ভীষণ ভালোবেসে ফেলছিল, কারণ লিন তো খুবই চঞ্চল একটি মেয়ে। তো অবশেষে লিন ফার্স্ট হয়, কিন্তু লিন বলে আমরা 4 জন মিলে ফার্স্ট হয়েছি, কারণ আমার বন্ধুরাও আমার সঙ্গে ছিল। তো ওরা 4 জন মিলে বিজয়ী ল্যান্টার্নটা উড়ায়, আর সাথে সাথে পুরো শহরের মানুষ তাদের ফানুসগুলো উড়িয়ে দেয়। আর তারপরে সবাই নিজেদের মনে একটা করে উইশ করতে লাগে, যেটা সবাই নিজের মনে মনেই করছিল। কিন্তু লিন সবার সামনে জোরে জোরেই বলে, এই পৃথিবীতে সবসময় শান্তি বজায় থাকুক, সব মানুষগুলো ভালো থাকুক। এই কথা শোনার পরে বেশ ইমপ্রেসড হয়ে গিয়েছিল মুশেং লিনের প্রতি, কারণ ও লিনকে মাঝে মাঝে দেখতে পারতো না। কিন্তু আজকে হঠাৎ করে লিনকে ওর বেশ ভালোই লাগছিল, কারণ লিন খুব শান্তিপ্রিয় একটা মানুষ। এরপরে মুশেং কিছু একটা স্পেল করতে যাচ্ছিল, তখন ওকে থামিয়ে দিয়ে লিন বলে, কি করতে যাচ্ছ, আগুন ধরাবে নাকি? মুশেং বলে, আরে না, আগুন কেন ধরাবো? মুশেংয়ের তো আজকে মন ভালো ছিল। মুশেং বলে, আকাশের দিকে তাকিয়ে দেখো। আগুন ধরাবো তুমি ভাবলে কি করে? আকাশের দিকে ওরা তাকিয়ে দেখে আকাশের সমস্ত ল্যান্টার্নগুলো অর্থাৎ ফানুসগুলো এক হয়ে সেখানে লেখা উঠেছে শান্তি। আর এই লেখাটা ম্যাজিক করে লিখে দিয়েছিল মুশেং। কিন্তু যেটা হওয়ার সেটা আবারও হয়। কোনো একটা ল্যান্টার্ন পড়ে যায় রাষ্ট্রীয় কোষাগারের উপর, সাথে সাথে রাষ্ট্রীয় কোষাগার পুড়তে শুরু করে। আর এটা দেখা মাত্রই লিন দৌড়াতে লাগে ওর বাবার দিকে, বাবাকে খুঁজেও পায় আর বলে, চলো এক্ষুনি এখান থেকে আমরা পালাবো, কারণ তুমি যদি এখন রাষ্ট্রীয় কোষাগারের দিকে যাও ওরা তোমাকে কেউ বাঁচিয়ে রাখবে না। তুমি তো দুর্নীতি করে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ নিয়ে নিয়েছো, এখন যদি সবাই দেখে যে রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা তাহলে তোমাকে মেরে ফেলবে বাবা। কিন্তু ওর বাবা বলে, আমি এই অঞ্চলের একজন ম্যাজিস্ট্রেট, আমি যদি না যাই তাহলে রাষ্ট্রীয় কোষাগারকে বাঁচাতে পারবো না। তখন ওর বাবাও আগুনের ভিতরে পানি ঢালতে আসে, আর লিন ওর বাবার পিছু পিছু এখানে দৌড়ায় আর বাবাকে বলে, বাবা এখান থেকে ফিরে চলো। ঠিক তখনই এখানে চলে আসে মুশেং। মুশেং বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখান থেকে এক্ষুনি ফিরে চলো, না হলে আগুনে পুড়ে যাবে। তখনও মুশেংকে বলে, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবা না হয় একটু দুর্নীতিই করেছে কিন্তু তাকে মাফ তো করতে পারো। কিন্তু তখনই ওকে ঘুরিয়ে দেয় মুশেং আর বলে, কে বলেছে এই রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা? এখানে দেখছো না সব জায়গায় সোনাদানা গহনার সবই আছে। এরপরে ওর বাবা কাজ শেষ করে যখন ব্রিজের উপর বসেছিল তখনই ওখানে চলে আসে লিন আর বলে, বাবা ওই রাষ্ট্রীয় কোষাগার না ফাঁকা ছিল, তাহলে ওটা আবার পূর্ণ হয়ে গেল কি করে? তখন ওর বাবা বলে, তুমি হয়তো মনে করো যে আমি দুর্নীতিবাজ একজন ম্যাজিস্ট্রেট, তাই না? কিন্তু না, আসলে ওই কোষাগার ফাঁকা ছিল সেটা করেছিল একজন ইম্পেরিয়াল গার্ড, যে সমস্ত সম্পদ ওখান থেকে সরিয়েছিল। কিন্তু তোমার দাদা সে ছিল খুব বড় একজন বিজনেসম্যান আর তার সম্পদ ছিল অনেক বেশি। সেই সম্পদের কিছু অংশ আমি নিজেও পেয়েছি, তাই আমি আমার নিজের টাকা দিয়ে ওখানকার কোষাগার সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছি শুধুমাত্র এই দেশের মানুষজনের জন্য। এখন আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, কারণ আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছি শুধুমাত্র রাষ্ট্রীয় কোষাগার পূর্ণ করার জন্য। তখন লিন খুব খুশি হয়, বলে, বাবা তুমি সেরা বাবা, আসলে ওই রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা করেছিল এই লোকটা। উপন্যাস অনুযায়ী লিনের বাবাকেও মেরেছিল এই লোকই। তবে এই লোককে এবার এসে আটকে দেয় মুশেং। মুশেং বলে, কি হয়েছে, আপনাকে বেশ অন্যরকম লাগছে, আপনার হাতে ওটা কি?
আসলে ওই লোকের হাতের যে যন্ত্রটা ছিল তার ভিতরে কিছু একটা ছিল যে প্রচুর নড়াচড়া করছিল, কারণ কোষাগার থেকে যত রাষ্ট্রীয় সম্পদ বা সোনাদানা বের করা হচ্ছিল ততই ওই বক্সটা একদম জোরে জোরে নড়ছিল এবং ওই বক্সের ভিতর থেকে একটা ব্যাঙ বের হয়ে যায়। এটা ছিল একটা গোল্ডেন টোড এবং এ সবসময় সোনা খেত। মানে এটা ছিল একটা সোনার ব্যাঙ যে শুধুমাত্র সোনা খেয়েই বেঁচে থাকতো। আর এই ব্যাঙটাকে এই লোক এজন্য নিয়ে এসেছে যাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে সমস্ত সোনাগুলো এই ব্যাঙ খেয়ে নিতে পারে এবং এই ব্যাঙকে ও নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। এই ব্যাঙ তখন রাষ্ট্রীয় কোষাগারের সমস্ত সম্পদ খেতে লাগে, সমস্ত সোনা দানাগুলো খেতে লাগে, কিন্তু ওই ব্যাঙকে ওরা ইচ্ছে করলেই মারতে পারবে না। ওই ব্যাঙকে যদি ওরা মেরে দেয় তাহলে ওর সাথে সাথে সমস্ত সোনা দানাগুলোও গায়েব হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই ওরা বুঝতে পারে এই ব্যাঙ মানুষের খাবারকে খুবই অপছন্দ করে, তাই ওরা মানুষের খাবার ওর দিকে ছুঁড়ে দিচ্ছিল। তো মানুষের খাবারের এই গন্ধ ব্যাঙটা সহ্য করতে না পেরে ওর ভিতরে যত সোনাদানা ছিল সব কিছু উগড়ে দেয় আর সমস্ত কিছু ইনটেক অবস্থায় বের হয়ে আসে। লুফি তখন ওর ডেমন ক্যাচার টাওয়ারটা দিয়ে ওই ব্যাঙটাকে ওর ভিতরে বন্দি করে নেয়। এরপরে সবাই তো দেখতে পায় রাষ্ট্রীয় কোষাগারের সব কিছু এখানেই ছিল, কিন্তু ওই যে ইম্পেরিয়াল গার্ডটা সেই লোকটা একটা খাতা নিয়ে এসে বলে এখানে সমস্ত নথিপত্রের হিসাব আছে যে লিনের বাবা সমস্ত দুর্নীতির সাথে কিভাবে জড়িত ছিল। কিন্তু লিন তখন বলে জীবনেও না, আমার বাবা কখনোই দুর্নীতি করেনি, এই বইটা আপনি নিজে তৈরি করেছেন। তখনই ওই বইটাকে পুড়িয়ে দেয় মুশেং আর বলে আমরাও জানি লিনের বাবা কখনোই দুর্নীতি করেনি, দুর্নীতি যা করার সে তো আপনিই করেছেন। আপনি আজকে ওই গোল্ডেন ব্যাংকটা এজন্যই নিয়ে এসেছিলেন যাতে সমস্ত ধন সম্পত্তি আপনি এখান থেকে নিয়ে চলে যেতে পারেন, তো এখন আপনাকে কে রক্ষা করবে? ওই লোকটি তখন বলে ঠিক আছে, তোমাদের সবাইকে একজন একজন করে আমি দেখে নিব। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িতে এসে লিন এবং ওর বাবা খাওয়া দাওয়া করছিল। আজকে লিন রান্না করেছিল। ওর বাবা তখন বলে তুমি তো কখনো রান্নাঘরেই যাওনি, তাহলে এত দারুণ দারুণ রান্না কিভাবে করতে পারছো? তখন ওর বাবাকে বলে জানো বাবা, আমি একটা স্বপ্ন দেখি, আমি একটা অন্য দুনিয়ার মানুষ, যে দুনিয়াতে আমি থাকি আমার মায়ের সাথে। আমার বাবার একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তখনই ওর ওই দুনিয়ার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বাবা মায়ের সঙ্গে ওর সুন্দর একটা ফ্যামিলি ছিল। ওর বাবার হয়তো অনেক ইনকাম ছিল না, তারপরে ওরা সুখী পরিবার ছিল। একদিন ওর স্কুলে একটা মেয়েকে বুলি করা হলে ও তার প্রতিবাদ করলে স্কুলের টিচার ওর বাবাকে কল দিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ করে। আর ঠিক তখনই লিনের বাবা স্কুলের দিকে যাচ্ছিল। লিন তখন মন খারাপ করে স্কুল থেকে বাইরে বের হয়ে আসছিল। লিনের বাবা লিনের জন্য একটা আইসক্রিম কিনে ওর দিকে যখন দৌড়ে যাচ্ছিল ঠিক তখনই একটা লরি এসে লিনের বাবাকে ধাক্কা দিয়ে দেয় আর সাথে সাথে ওই রাস্তায় লিনের বাবার প্রচুর রক্তক্ষরণ হয় আর উনি মারা যান। তখন ওনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু হাসপাতালে গিয়ে ওনাকে বাঁচানো সম্ভব হয়নি কারণ উনি ডেড স্পট হয়ে গিয়েছিলেন। সেখান থেকে লিন নিজেকে ভীষণ দোষী মনে করত এবং মনে করতো ওর বাবার মৃত্যুর জন্য একমাত্র ওই দায়ী। যদি সেদিন ওভাবে স্কুলেও প্রতিবাদটা না করতো তাহলে হয়তো ওর বাবা মারাই যেত না। এখন ও যখন এই গল্পটা ওর এই বাবার সঙ্গে করে তখন ওর বাবা বেশ অবাক হয়ে যায় আর কাঁদতে লাগে আর বলে তোমার এই স্বপ্নটা কত করুণ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই স্বপ্নে তোমার নাম কী ছিল মা? তোমার ওই দুনিয়া কি খুব ভালো লেগেছে? তখন লিন বলে ওই দুনিয়াতেই আমি ফিরে যেতে চাই বাবা, কারণ ওই দুনিয়াটা আমার আসল দুনিয়া। কিন্তু ওর বাবা কি আর এইসব কিছু বোঝে? আর আড়াল থেকে ওদের কথা শুনে ফেলছিল মুশেং। মুশেংয়ের মনে মনে খটকা লাগে, কিন্তু মুশেং এই মুহূর্তে কিছু বলে না। এরপরে মুশেং ওর সঙ্গে দেখা করতে আসে। লিনকে বলে চলো আমার সঙ্গে তুমি গো গেম খেলবে। গো গেম হলো একটা অ্যানসিয়েন্ট গেম আর এই গেম খেলতে পারে না লিন। লিন বলে গো গেম না, আমি বরং তোমার সাথে গো গেমের মতোই অন্য একটা গেম খেলবো। এবার ও যখন নিজে ওই গেমটা খেলা শুরু করে যেটা ও মডার্ন ওয়ার্ল্ডে খেলতো, সেই গেমটাতে ও বারবার জিতে যায় আর বারবার হেরে যেতে লাগে মুশেং, কারণ মুশেং ওই গেমটা ভালোভাবে বুঝে উঠতেই পারে না। মুশেং বারবার চেষ্টা করে যে কিভাবে এই গেমে হারানো যায় লিনকে, কিন্তু লিনকে হারাতে পারে না। আবার ওরা একটা সিদ্ধান্তও নিয়েছে যে হারবে তাকে একটা করে পাঞ্চ খেতে হবে, আর সব পাঞ্চগুলো আর কেউ না বরং সেটা মুশেংই খেতে লাগে। এরপরে মুশেং এখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে ও লিনকে বলে তুমি তোমার বাবাকে একটা স্বপ্নের কথা বলছিলে, ওই দুনিয়ায় তোমার নামটা কী ছিল? তখন মিয়াও মিয়াও বলে ওই দুনিয়াতে আমার নাম ছিল লিং মিয়াও মিয়াও। আচ্ছা তুমি আমাকে মিয়াও মিয়াও বলে ডাকবে, ওই নামটা আমার খুব পছন্দের। তখন লিনকেও এটাও জিজ্ঞেস করে তোমার কি কোনো নিকনেম আছে নাকি? মুশেং বলে হ্যাঁ আমারও নিকনেম আছে একটা, আমার নিকনেম হলো জিশি, তুমিও আমাকে জিশিই বলতে পারো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এরা সবাই এখানকার দায়িত্ব শেষ করে চলেই যাচ্ছিল।
তখন প্রথমেই আমরা লুফুইকে দেখি। লুফুই ভাবছিল কারোর সঙ্গে দেখা না করেই ও চলে যাবে। তখনই লুফুইয়ের মাস্টার ওকে একটা পাত্তা পাঠায় এবং ওই পাত্তাতে ওকে কিছু একটা বললে ও তখন সোজা দেখা করতে চলে আসে মুশেং এবং মুইয়াও এর সঙ্গে। এদিকে মুশেং এবং মুইয়াও এই কটেজ ছেড়ে চলে যাচ্ছে। তবে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা লিনের সঙ্গে দেখা করে যাবে না, কারণ লিনের সঙ্গে দেখা করে গেলে ওদের খুব খারাপ লাগবে। কিন্তু মুইয়াওকে মুশেং বারবার বলছিল, দিদি একবার লিনের সঙ্গে দেখা করে যাবে না, ওর তো পরে মন খারাপ হবে। কিন্তু ওর দিদি বলে, না আমরা বরং দেখা করলে ওর অনেক কষ্ট লাগবে, তার থেকে বরং চলো আমরা চলে যাই, বরং ও একটু কষ্ট কম পাবে। কিন্তু যখন ওরা চলে যাচ্ছিল ইতোমধ্যে এসে হাজির হয়ে যায় লিন। লিন বলে, তোমরা চলে যাচ্ছ আমার সঙ্গে দেখা না করে? আমিও তোমাদের সঙ্গে যাব। কিন্তু ওরা বলে, তুমি কেন আমাদের সঙ্গে যাবে? তুমি তো এখানে অনেক ভালো আছো। লিন তখন মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, এরা আমাকে কেন নিয়ে যাবে, এখানে তো আমার বাবা আছে। কিন্তু উপন্যাসের প্লট অনুযায়ী কিন্তু লিনকে ওরা নিজেদের সাথে নিয়ে গিয়েছিল, কারণ উপন্যাসের প্লটে তো লিনের পুরো পরিবার মারা গিয়েছিল আর লিন একা বেঁচে ছিল, আর সেজন্যই ওরা লিনকে সাথে নিয়েছিল। এবার তো আর লিনের পুরো পরিবার মারা যায়নি, লিনের বাবাও বেঁচে আছে। আর এখান থেকেই কিন্তু গল্প ঠিক ঘুরে গেছে। উপন্যাস অনুযায়ী গল্প আর চলছে না, এবার একদম নিজের গতিতে গল্প এগোবে। লিন ঠিক যেভাবে চালিত করবে সেভাবেই গল্প চলবে। লিন বলে, আমার এই বোরিং জীবন একদম ভালো লাগে না, আমাকে প্লিজ তোমাদের সঙ্গে নিয়ে যাও না। মুশেং তখন বলে, ঠিক আছে জিজিয়া, ওকে নিয়ে নাও আমাদের সঙ্গে, ও তো ট্রাভেল মেকার, ও ট্রাভেল করবে, আমরা ওকে সামলাবো, আর যদি কোনো ডেমন ওকে খেয়ে নেয় তো খেয়ে ফেলবে। মুইয়াও তখন বলে, আসং তুমি এভাবে সবসময় যোগ করবে না, ঠিক আছে? তখন লুফুই বলে, না না, ও যদি আমাদের সঙ্গে যেতেই চায় তাহলে লিনকে আমাদের সঙ্গে বরং নিয়েই নি, ও ভালো থাকবে আর আমরাও ওকে হারাবো না, বেশ ভালোই লাগবে। তখন মুইয়াও বলে, তোমরা সবাই যখন রাজি আছো তখন আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো কোনো রকমের কোনো জাদুবিদ্যা জানোই না, বাইরের দুনিয়ায় কিন্তু অনেক ডেমন আছে। তখন ও বলে, তোমরা জাস্ট আমাকে বলবে এখানে ডেমন আছে আর আমি দৌড়ে পালিয়ে যাব। আর আড়াল থেকে কিন্তু ওর এই সমস্ত কথাগুলো ওর বাবা শুনছিল। লিনের বাবার খুব মন খারাপ হয়ে যায়, কারণ লিন ওদের সঙ্গে যেতে চাইছে বলে। তখন লিন ওর বাবার সঙ্গে দেখা করতে এসে বলে, তুমি কি কান্না করবে নাকি? লিনের বাবা তখন বলে, না না, কান্না কেন করবো, আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে, আমি আমার মেয়ের জন্য সমস্ত ব্যাগেজ গুছিয়ে নিয়ে এসেছি, তুমি শুধু আমাকে চিঠি লিখবে, ঠিক আছে? লিন তখন ওর বাবাকে বলে, যাওয়ার আগে আমি তোমাকে একটা কাজ দিতে চাই। তারপরে ওর বাবাকে একটা কাজ দেয়, কিন্তু আমাদের আর শোনায় না। এরপরে লিন মুশেংকে ধন্যবাদ জানায় ওকে সাপোর্ট করার জন্য, এবং ও এটাও বলে, আমি জানি আমার মতো ফুলের মতো একটা মেয়েকে তুমি ছেড়ে যেতেই পারো না। মুশেং বলে, তাই নাকি? এরপরে একটা ফুল ওর মাথায় গুঁজে দিয়ে বলে, ফুল কিন্তু ফুল হলেও মাঝে মাঝে অনেক ফুল বিষাক্ত হয়, যেমন তোমার মাথার এই ফুলটা। এরপরে ওরা শিপে উঠে যায়। লিনের বাবা ওকে জাহাজ পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, কিন্তু লিনের বাবার প্রচণ্ড কষ্ট লাগছিল মেয়েকে এইভাবে বিদায় দিতে। ঠিক তখনই ওখানে একটা লোক এসে বলে, সুসংবাদ সুসংবাদ, আপনি যে জমিটা কিনেছেন পাহাড়ি এলাকায়, ওখানে আমরা একটা গোল্ড মাইন খুঁজে পেয়েছি। আসলে ওই জমিটা কেনার কথাই বলেছিল বাবাকে লিনের বাবা বলেছিল, কিন্তু জমিটা কেনার মতো টাকা আমার কাছে নেই, কিন্তু আমার মেয়ে যখন চাইছে জমিটা আমি কিনবো তখন আমি অবশ্যই কিনবো, কিন্তু পাহাড়ি জমি কিনে কি করব মা, ওই জমিটা খুব একটা কাজে লাগবে না। তখন লিন বলে, কোনো কথা বলবে না বাবা, শুধু জমিটা কিনেই রাখবে, আর টাকা নেই, দাঁড়াও, আমার কাছে একটা গোল্ডেন হেয়ারপিন আছে, এই গোল্ডেন হেয়ারপিনটা দিয়েই তুমি ওই জমিটা কিনে ফেলবে, ঠিক আছে? আর তারপরে ওই জমিটা খুঁড়ে ফেলবে, খুঁড়ে ফেলার পরেই তোমার ভাগ্য খুলে যাবে। তারপরে ওর বাবাকে ওই গোল্ডেন হেয়ারপিনটা দিয়ে গিয়েছিল। আসলে লিন তো অন্য দুনিয়া থেকে এসেছে, এজন্য উপন্যাস অনুযায়ী ও জানতো পাহাড়ি একটা এলাকায় গোল্ড মাইন আছে, যেটা উপন্যাসের শেষের দিকে ছিল। আর লিন এজন্যই ওর বাবাকে বলেছে ওই জমিটা কিনতে, যাতে ওই গোল্ডেন মাইনটা পায়, কারণ ওর বাবার অবস্থা এখন খারাপ। ওর বাবা ওর সমস্ত সম্পত্তি দিয়ে মানুষদের জন্য সোনাদানা কিনে কোষাগার ভর্তি করে রেখেছে, সেজন্য বাবার কাছে এখন টাকা নেই। তো লিন ওর বাবারও একটা ব্যবস্থা করে দিল, কিন্তু লিনের ওর বাবার জন্য খুব কষ্ট লাগছিল। তখন মুশেং ওকে বলে, এখনও সময় আছে, যদি ফিরে যেতে চাও তাহলে কিন্তু বাবার কাছে ফিরে যেতে পারো, আর যদি এভাবে আফসোস করো তাহলে কিন্তু তুমি ঘুরেও মজা পাবে না। তখন লিন বলে, আমি আফসোস করি না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা খুব ভেবেচিন্তেই নিয়েছি, কিন্তু তোমার মতলবটা কি বলো তো? তখন মুশেং ওকে বলে, তোমার মতলবটা কি সেটা বলো। আমি জানি সেদিন ম্যাপটা তুমি পুড়িয়েছিলে, কিন্তু তারপরেও তুমি স্বীকার করোনি, কিন্তু তুমি কি ভেবেছো ম্যাপটা তুমি এত দ্রুত পুড়িয়ে ফেলতে পারবে? আমি হেল্প না করলে ওই ম্যাপ তুমি পোড়াতেই পারতে না। তবে তুমি একটা ভালো কাজ করেছো, কারণ আমিও সবসময় চাইতাম ওই ম্যাপটা পুড়ে যাক, আমার দিদি যেন রিসেন্ট ফুল ওমেনের দেখা না পাক, কারণ ওই ডেমনকে ধরতে গেলে আমার দিদি মারাও যেতে পারে। ফুল প্রুফ কোনো প্ল্যান ছাড়া আমি তো আমার দিদিকে ওই ডেমনকে ধরতে দিব না। তখনই খেপে ওঠে লিন আর বলে, তার মানে তুমি আগে থেকেই ম্যাপটা পুড়িয়ে রেখে দিয়ে এসেছিলে, তাই না?
আমি এক্ষুনি মুইয়াও জিজিয়াকে এটা বলে দিব। তখন মুশেং বলে ঠিক আছে, কিন্তু কোথা থেকে শুরু করবে? তাহলে তো তুমি নিজেও ধরা পড়ে যাবে, কারণ ম্যাপটা তো তুমি নিজেও পোড়াতে গিয়েছিলে। কিন্তু তোমার মতলবটা আমাকে জানতেই হবে, আর সেজন্যই তো আমাদের সাথে আমি তোমাকে নিয়ে এসেছি, যাতে সবসময় চোখে চোখে রাখতে পারি। এরপরে ওরা ছোট্ট একটা শহরে আসে। ওদের মূলত ইম্পেরিয়াল শহরে যাওয়ার কথা ছিল, অর্থাৎ রাজধানী শহরে। কিন্তু ওদের পথ এখন বেঁকে গিয়েছে। এখানে ওরা ডেমনের সন্ধান পেয়েছে, আর সেজন্য ওরা ছোট্ট একটা ইনে এসে উঠেছে। কারণ গল্পটি এখন আর উপন্যাস অনুযায়ী চলছে না, গল্প এখন নিজস্ব প্লটেই চলতে শুরু করেছে। আগের বার ওদের যাওয়ার কথা ছিল রাজধানীতে, এখন আর ওরা রাজধানীতে যাবে না, এই জন্য লিনের খুব মন খারাপ হয়ে যায়। লিন তখন বারবার এসে রিকোয়েস্ট করে মুইয়াওকে রাজধানীতে যাওয়ার জন্য। মুইয়াও বলে এই মুহূর্তে আমরা রাজধানীতে যেতে পারবো না, আর তাছাড়া তুমি তো কোনো ম্যাজিক্যাল স্কিলই নেই তোমার, তুমি কিভাবে ডেমনদের থেকে নিজেকে প্রোটেক্ট করবে? তাই আগে যদি রাজধানীতে যেতেই হয় তোমাকে ম্যাজিক্যাল স্কিল শিখতে হবে, আর সেজন্য মুশেং তোমাকে হেল্প করবে। মুশেংকেও বলে দেয় সেজন্য লিনকে হেল্প করে তাকে কিছু জাদুবিদ্যা শেখানোর জন্য। তো এবার মুশেংকে মাস্টার বলে মানতে শুরু করে। মুশেং ওকে কোনোভাবেই শেখাতে রাজি ছিল না, কিন্তু লিন তো আর ছেড়ে দেওয়ার বান্দা নয়, তাই সে সবসময় মুশেংয়ের কাছ থেকে শেখার জন্য মুশেংকে অনেক জোর জবরদস্তি করতো। আর মুশেং শেখাতে না চাইলেও ও বলতো আমি এখনই গিয়ে মুইয়াও জিজিয়াকে সব বলে দিব। মুশেং তখন এই ভয়ে ওকে শেখাতো, কিন্তু কোনো কিছুই উন্নতি হচ্ছিল না লিনের, কারণ লিনের কাছে তো কোনো পাওয়ার ছিল না। ওদের যেরকম স্পিরিচুয়াল পাওয়ার থাকে সেরকম কিছু না থাকায় ওর মাস্টারকে বলে আপনি আমাকে কোনো ম্যাজিক্যাল ওয়েপন দিন, সেটা দিয়েই আমি কাজ করব। তো পানি তোলার একটা খলনা ওকে দিয়ে দেয় তখন মুশেং ওর ভিতরে কিছু স্পিরিচুয়াল এনার্জি দিয়ে দেয়। এই ডাব্বাটা দেখেও বলে কি, এটা কিনা ম্যাজিক্যাল ওয়েপন? আপনি আপনার প্রথম শিষ্যকে প্রথম উপহার এটা দিলেন, এটা কি কিছু হলো? মুশেং তখন বলে উপহার যেটা দিয়েছি সেটাই নাও, আর যদি না নিতে চাও তাহলে ফেলে দাও, কোনো কিছু নেওয়ার দরকার নেই। তো ওই উপহারটা দিয়েও তখন উল্টো পাল্টা ভাবেই ম্যাজিক করতে লাগে। তখন মুশেং বলে যদি এরকম এলোমেলো করো তাহলে কিন্তু স্পিরিচুয়াল এনার্জি ব্যাকফায়ার করবে, তখন কিন্তু তুমি হাওয়া হয়ে যাবে। কিন্তু এতদিন কাছাকাছি থাকতে গিয়ে একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে। মুশেং এখন মাত্র 25% অপছন্দ করে লিনকে। লিন ওকে আরও ইমপ্রেস করার জন্য ওর বেডের উপরে কিছু সারপ্রাইজের আয়োজন করছিল এবং মডার্ন স্টাইলে এগুলো করেছিল। মুশেং এসে যখন এগুলো দেখে তখন প্রচণ্ড রেগে যায় আর ওকে আরও অপছন্দ করতে শুরু করে। মুশেংয়ের ওর প্রতি একটু একটু ভালো লাগার সৃষ্টিই হচ্ছিল, কিন্তু মেয়েটা এর আগেই সেটা ঘেঁটে দেয়। মুশেং সেইগুলো তো পুড়িয়েই দেয়, বরং একে আরও 1% বেশি অপছন্দ করতে শুরু করে। মুশেং এখন লিনকে বলে যেগুলো এখানে সাজিয়েছো এখনই এখান থেকে তুলে ফেলো। লিন বলে আমি পারবো না, কিন্তু ও যখনই বলে পারবো না তখন আরও 1% বেড়ে যায় অপছন্দের পরিমাণ। লিন তো তখন বাধা পড়ে যায়। লিন তখন বলে ঠিক আছে, আমি সমস্তটাই পরিষ্কার ঝকঝকে করে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। পরদিন অনেক বৃষ্টি হচ্ছিল, তখন ও প্র্যাকটিস করতে আসে। মুশেং ওকে প্র্যাকটিস করতে বলে ও বলে এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে কিছু জ্ঞানমূলক কথা বলুন। তখন মুশেং বলে ডেমন ক্যাচাররা মোট 7 ধরনের, কিন্তু পৃথিবীতে 4 ধরনের ডেমন ক্যাচার দেখা যায়। একদম নিচে যারা থাকে তাদেরকে বলা হয় হলুদ গ্রুপ, তার উপরে ব্ল্যাক গ্রুপ, তার উপরে পৃথিবী গ্রুপ, আর তার উপরে স্বর্গীয় গ্রুপ। তখন লিন জিজ্ঞেস করে আপনি কোন গ্রুপে আছেন? মুশেং বলে আমি ব্ল্যাক গ্রুপে আছি, কিন্তু উচ্চতর পর্যায়ে, আর অল্প একটু ট্রাই করলেই পৃথিবী গ্রুপে চলে যেতে পারবো। লিন তখন বলে ফুই ভাইয়া সে কোন গ্রুপে আছে? মুশেং তখন একটু ইতস্তত বোধ করে বলে সে পৃথিবী গ্রুপে আছে, কিন্তু অতটাও ভালো পর্যায়ে নয়। কিন্তু এই কথা শুনে লিন বলে সে তো আপনার থেকে অনেক বেশি পারে এবং সে খুবই অ্যামেজিং একটা মানুষ। এটা শুনে কিন্তু আবার রাগ হয়ে গিয়েছিল মুশেংয়ের। তখন অপছন্দের পরিমাণ আরও 1% বেড়ে যায়। লিন তখন বুঝতে পারে না এসব করা যাবে না। ও মুশেংকে জিজ্ঞেস করে বলে হ্যাভেনলি গ্রুপে কে আছে? তখন মুশেং বলে হ্যাভেনলি গ্রুপে তেমন কাউকে পাওয়া যায় না। মুইয়াও ফ্যামিলি সর্দার ছিল, এখন নেই। যাও, এখন বৃষ্টি থেমে গিয়েছে, তুমি গিয়ে প্র্যাকটিস করো। ও প্র্যাকটিস করতে না চাইলে আরও 1% অপছন্দের পরিমাণ বেড়ে যায়। আর তখনই বলে ঠিক আছে, আমি প্র্যাকটিস করতেই যাচ্ছি। এটা বলে ও বাইরে এসে প্র্যাকটিস করতে শুরু করে। অনেকক্ষণ যখন ও বাইরে প্র্যাকটিস করছিল তখন মুশেং একটু রেস্ট নেওয়ার জন্য ভিতরে যায়। পিছনে আমরা একটা জ্বালা মতো কিছু দেখতে পাই, যার ভিতরে অনেক পানি ছিল। পানির ভিতর থেকে কালো ধোঁয়া উঠে এসে সোজা এখান থেকে লিনকে নিয়ে গায়েব হয়ে যায়। মুশেং কিছুক্ষণ পরে বাইরে এসে কোথাও লিনকে দেখতে পায় না। লিনকে ডেকেও কোথাও খুঁজে পায় না। তখনও পানির দিকে তাকিয়ে বুঝতে পারে এখানে ওয়াটার ডেমন আছে, আর এই ওয়াটার ডেমনই মূলত গায়েব করে দিয়েছে লিনকে।
অটার ডেমন তখন বাইরে বের হয়ে আসে মানুষের রূপে আর এসে ফাইট করতে শুরু করে মুশেংয়ের সঙ্গে। মুশেংকে বলে, তোমার দেহের রক্ত নাকি বিশুদ্ধ, ওই রক্ত আমাকে মাত্র 1 ফোঁটা দাও, তাহলে তোমার ছাত্রীকেও ছেড়ে দিব। মুশেং বলে, কোনো দরকার নেই। তখনই ও লিনকে সামনে নিয়ে আসে আর বলে, তোমার ছাত্রীরও প্রয়োজন নেই, এ নাকি তোমার প্রথম শিষ্য, তো তার প্রতি দেখছি তোমার কোনো কেয়ারই নেই। মুশেং বলে, তার প্রতি যদি আমি কেয়ার করতাম তাহলে তুমি তার গায়ে হাত পর্যন্ত দিতে পারতে না। কিন্তু এদিকে লিন এবং মুশেং চোখে চোখে কিছু একটা ইশারা করে আর সাথে সাথেই মুশেং ওর তরবারিটা হাতে নিয়ে নেয় এবং ওটা দিয়েই অটার ডেমনকে আক্রমণ করতে গেলেই সাথে সাথেই লিন বসে পড়ে আর অটার ডেমনকেও আক্রমণ করে। কিন্তু অটার ডেমনও পাল্টা আক্রমণ করলে মুশেংয়ের দেহ থেকে 1 ফোঁটা রক্ত তার কাছে চলে যায়। এই রক্তের গন্ধ নিয়ে তখন অটার ডেমন বলে, এটা তো একটা ডেমনের দেহের রক্ত মনে হচ্ছে, তার মানে তুমি কোনো মানুষ নও। মুশেং, তুমি শুধুমাত্র মানুষ সেজে বসে আছো, তুমি তো আদতেই একজন ডেমন। তখনই লিনের মনে পড়ে ও উপন্যাসের শেষে পড়েছিল মুশেং আসলে আদতে একজন ডেমন এবং সে মানুষ সেজেই আছে, কিন্তু সে খুবই ভালো একটা ছেলে। মুশেং তখনই রিভার্স পৃথিবীতে ওদের সবাইকে নিয়ে যায় ওর জাদুবিদ্যা বলে, কারণ তখন ওর দিদি এসে ওকে বারবার ডাকছিল। এখন ওর দিদির সামনে যদি ও অটার ডেমনের সঙ্গে ফাইট করে তাহলে হয়তো ও যে ডেমন এটাও প্রমাণ হয়ে যাবে। ওর দিদি এটা সহ্য করতে পারবে না, কারণ ওর দিদি এই পৃথিবীতে শুধুমাত্র ডেমনদের সব থেকে বেশি ঘৃণা করে। এখন যদি জানতে পারে মুশেং ওর ডেমন তাহলে ওর দিদি হয়তো ওকে মেরেই ফেলবে। ওর দিদিকে এতটাও কষ্ট দিতে চায় না, এজন্য ও পুরো একটা উল্টো দুনিয়া সৃষ্টি করে ফেলে, যেটা ছিল সম্পূর্ণ ওই দুনিয়ার বিপরীত দুনিয়া। এখানে আসার ফলে ওর অনেকখানি শক্তি কমে যায় আর অটার ডেমনের শক্তি বেড়ে যায়। অটার ডেমন বলে, এবার তুমি কোনোভাবেই আমাকে আর হারাতে পারবে না। এখানে মধ্যে পড়ে লিনও চলে এসেছিল। এখানে কিছু কিছু ঘটনা আগের ঘটনার সাথে মিল রেখে চলছিল, কিন্তু সব ঘটনা কিন্তু আগের মতো করে চলছিল না, একটু ভিন্ন নিয়মে চলছিল। এইখানে ডেমনের সঙ্গে ফাইট শুরু হয়ে যায় মুশেংয়ের, কিন্তু মুশেং এবার প্রচুর মার খাচ্ছিল। মুশেং অটার ডেমনকে কোনোভাবেই হারিয়ে উঠতে পারে না। মিয়াও মিয়াওর খুব খারাপ লাগছিল যে এভাবে অটার ডেমনের কাছে কি তবে মুশেং হেরে যাবে। তখন মুশেং তার সর্বস্ব দিয়ে অটার ডেমনের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু অটার ডেমন এত বেশি শক্তিশালী ছিল যে তার শক্তি দিয়ে ও মুশেংয়ের হাট লেগে পর্যন্ত ভাঙন ধরায়। মিয়াও মিয়াও তখন বারবার মুশেংকে ডাকতে লাগে আর বলতে লাগে, তুমি তোমার আমৃত্যু ফাইট করেই যাও, না হলে কিন্তু কখনোই ওয়াটার ডেমনটাকে হারাতে পারবে না। এবার মুশেংয়ের দেখা যায় হৃদয়ের ভিতরে কিছু একটা হতে শুরু করে, মানে ওর পুরো হার্ট লেগটাই ভেঙে যাচ্ছিল। মিয়াও মিয়াও তখন ওর পাশে আসে আর বলে, এভাবে যদি চলে তাহলে মুশেং তুমি বাঁচতেই পারবে না। তুমি ডেমন তো কি হয়েছে, তোমার ডেমনিক পাওয়ার তো আছে, যেভাবেই হোক ওকে হারানোর তো একটা উপায় থাকবেই, তাই না? এদিকে উপরের দিকে এরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল মিয়াও মিয়াও আর মুশেংকে, কিন্তু কোথাও ওরা মুশেংকে খুঁজেই পায় না। মুশেং শেষ একবারেই অটার ডেমনকে এখান থেকে বাহিরের দুনিয়ায় বের করে দেয় এবং ভিতরে এখন আটকা পড়ে থাকে মুশেং এবং মিয়াও মিয়াও দুইজন। মুশেং তার হৃদয়ের এক বিন্দু রক্ত মিয়াও মিয়াওকে দিয়ে বলে যে এটা আমার জিজিয়ার কাছে দিয়ে দিবে, আমার এই রক্ত তার অনেক উপকারে আসবে। পৃথিবীর সবাই চায় ডেমনদেরকে মারতে, আর তাই আমি এখানেই মৃত্যুবরণ করব এবং এই স্পেলটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটার দ্বারাই তুমি এই উল্টো পৃথিবী থেকে সোজা পৃথিবীতে চলে যেতে পারবে। মিয়াও মিয়াও বলে, আমি তোমার সাথে এখানে এসেছি, তোমাকে ফেলে কোনোভাবেই আমি যাব না। এরপরে সেই স্পেলটা মিয়াও মিয়াও ছিঁড়ে ফেলে। তখন মুশেং বলে, তুমি কি বোকা হয়ে গিয়েছো, তোমার কি একটুও ভয় লাগছে না একটি ডেমনের সঙ্গে থাকতে? মিয়াও মিয়াও বলে, কিসের ভয় লাগবে, ডেমন এবং মানুষের ভিতরে আলাদা করে কি কোনো পার্থক্য আছে? আমি কোনোভাবেই এখানে তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না, নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো থাকবেই। মুশেং তখন বলে, আমার চুলে দেখো একটা হেয়ার ব্যান্ড আছে, এটাকে দেখো খুলতে পারো কিনা। মিয়াও মিয়াও যখনই ফিতাটাকে টাচ করে তখনই ওই ফিতা এত জোরে দূরে ছুড়ে দেয় মিয়াও মিয়াওকে যে মিয়াও মিয়াও প্রচণ্ড আঘাত পায়, এমনকি ওর উঠে দাঁড়ানোর মতো শক্তিও ও খুঁজে পাচ্ছিল না। এদিকে মুশেং বিন্দু পরিমাণ নড়তে পর্যন্ত পাচ্ছিল না। মিয়াও মিয়াও অনেক কষ্ট করে আবার মুশেংয়ের কাছ পর্যন্ত আসে এবং পুনরায় ওই হেয়ার ব্যান্ডটা ধরে রাখে। এবার ওই হেয়ার ব্যান্ডটাকে এত জোরে ধরে রেখেছিল ও ভেবেই নিয়েছে হেয়ার ব্যান্ডটা যতক্ষণ খুলে না আসছে ততক্ষণ ও এভাবেই ধরে থাকবে। অনেক কষ্ট হচ্ছিল মিয়াও মিয়াওয়ের এবং ও ওভাবে ধরে থেকে শেষ পর্যন্ত ওই ব্যান্ডটাকে খুলেও ফেলেছিল। এবার আমরা মুশেংয়ের অন্য রূপ দেখতে পাই। মুশেং সম্পূর্ণ এখন ডেমনে কনভার্ট হয়ে যেতে শুরু করে, ও পুরো অন্য একটা দুনিয়ায় চলে যায় এবং ওর দেহের চারপাশ থেকে অনেক কালো ধোঁয়া বের হতে লাগে। ওর চুলগুলো তখন সাদা কালো মিশ্রণে তৈরি হতে থাকে এবং ওর চুলের ভিতর দিয়েও আগুনের ফুলকি ছড়াতে লাগে। ওকে দেখতে একদম অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল ও কোনো গ্রেট ডেমন এবং ওর ভিতরে অনেক ডেমনিক পাওয়ার আছে। এখানেই সিন কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়াও মিয়াও ঘুমিয়ে আছে, ওর সামনে
একটা র্যাবিট শেপে আপেল কাটা আছে। আর মিয়াও মিয়াওয়ের পাশে বসে আছে মুশেং। মুশেং ওকে সারা রাত ধরে দেখাশোনা করেছে। ওরা আসলে ঠিক পৃথিবীতে চলে এসেছে এবং যখন জ্ঞান ফিরে আসে মিয়াও মিয়াওয়ের, তখন মিয়াও মিয়াও সোজা জামা ধরে ফাঁকা করে বুকের দিকেই তাকিয়ে থাকে মুশেংয়ের আর বলে, তোমার বুকের সেই কাটা দাগ আর নেই, তার মানে তুমি সুস্থ হয়ে গিয়েছো। তোমার ডেমনিক পাওয়ার তোমাকে সুস্থ করে দিয়েছে। আমি তো খুব খুশি হয়েছি। মুশেং বলে, তুমি কি করছো? তুমি একটা মেয়ে আর এভাবে আমার জামা আলগা করছো, তোমার লজ্জা করছে না? তখন মিয়াও মিয়াও বলে, এই আপেলটা কে কেটেছে? তুমি? আমি তো ভীষণ খুশি হয়েছি যে তুমি আর আমি বেঁচে আবার এই দুনিয়াতে ফিরে আসতে পেরেছি। আমি তো ভেবেছিলাম আমরা মরেই যাব। তখন মুশেং এখান থেকে চলে যায়। সিস্টেম তখন মিয়াও মিয়াওকে এসে জানিয়ে দেয় মুশেং এখন ওকে পছন্দ করতে শুরু করেছে। মিয়াও মিয়াও এটা দেখে ভেবেছিল মুশেং বোধহয় ওকে 85% পছন্দ করে। মিয়াও মিয়াও এতটাই খুশি হয়েছিল যে ওর আর মাত্র 15% হয়ে গেলেই 100% হয়ে যাবে আর ওর রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবে। কিন্তু তখনই একটা ডাস্ট ডেমন এসে বলে, এটা 85% নয়, বরং এটা 8.5%, মানে সে তোমাকে 8.5% ভালোবাসে। বুঝেছো? এবার মিয়াও মিয়াওয়ের মনটা একটু ভেঙে যায়, কিন্তু ও এটাতে খুশি যে এখন তো আর ওকে অপছন্দ করে না মুশেং, বরং পছন্দ করে। মুশেং যখন বাইরে ফিরে যাচ্ছিল তখন ও কি মনে করে আবার মিয়াও মিয়াওয়ের কাছে ফিরে আসে আর বলে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি কেন আমাকে ছেড়ে তখন রিভার্স ওয়ার্ল্ড থেকে চলে আসতে চাইছিলে না, এবং কেন তুমি আমাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলে? তখন মনে মনে মিয়াও মিয়াও বলে, কারণ তুমি মরে গেলে আমিও মরে যাব, আমি আমার আসল পৃথিবীতে ফিরতে পারবো না। কিন্তু মুখে এটা বলে যে আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে আসতে পারতাম না। আমরা একসঙ্গে গিয়েছি, এতদিন একসঙ্গে এসেছি, তাহলে কিভাবে তোমাকে ছাড়া আমি ফিরে আসতে পারি? এবার মুশেং বলে, এটাই কারণ? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ, তো আর কি কারণ থাকবে? এরপরে রাত্রেবেলা ওরা একসঙ্গে খেতে বসে। খাওয়া শেষে মুশেং সব জায়গায় মিয়াও মিয়াওকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ও কোথাও মিয়াও মিয়াওকে খুঁজে না পেয়ে ও নিজের রুমেই এসে দেখতে পায় যে মিয়াও মিয়াও একটা কাপড় পরিষ্কার করছে। মিয়াও মিয়াও বলে, তুমি কি বলো তো, তোমার এই কাপড়ে কত রক্ত লেগে আছে, কিন্তু তুমি এই কাপড়টা দূরে সরিয়ে রেখেছিলে এটাকে না ধুয়েই। তাই আমি ভাবলাম যদি তোমার দিদি এটা দেখে ফেলে তার আগে এটাকে পরিষ্কার করে রাখি, এর জন্য আমি এটা পরিষ্কার করছি। মুশেং বলে, তোমাকে কে বলেছে এই কাজ করতে? তুমি একটা ম্যাজিস্ট্রেটের মেয়ে, তুমি কি কখনো এই কাজগুলো করেছো? কিন্তু তুমি এই সাবান ছোড়া কোথায় পেলে? এটা তো পাওয়ার কথা না। তখন মিয়াও মিয়াও বলে, এটা আমি নিজে তৈরি করেছি। মিয়াও মিয়াও যেহেতু মডার্ন ওয়ার্ল্ড থেকে গিয়েছে, তো এইসব সম্পর্কে ওর তো একটু জানাই ছিল, আর প্রাচীন পৃথিবীতে এসে ও এগুলোকেই অ্যাপ্লাই করছে আর মজা পাচ্ছে। ওরা দুজনেই এখানে অনেক মজা করে। মিয়াও মিয়াও তো একটু বাচ্চা বাচ্চা টাইপের ছিল, তো মিয়াও মিয়াও যখনই ওর দিকে একটু কাছাকাছি হয়ে তাকিয়ে থাকে মুশেংয়ের ভিতরে একটা দোলা লেগে যায়। কিন্তু মুশেং মিয়াও মিয়াওকে বলে, তুমি আমার সত্যটা জানতে পেরে গিয়েছো যে আমি একজন ডেমন, তাই আমি তোমাকে আর ভরসা করতে পারছি না। মিয়াও মিয়াও বলে, আমি তোমার দিদিকে কিচ্ছু বলবো না, আমি জানি তুমি ডেমন, কিন্তু আমি তোমার পরিচয় কখনো রিভিল করবো না। মুশেং বলে, কিন্তু আমি নিরাপদ বোধ করছি না, যদিও তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি কখনোই আমার দিদিকে বলবে না, কিন্তু তবুও। মিয়াও মিয়াও তখন মুশেংয়ের দিকে তাকিয়ে বলে, বললাম তো বলবো না, এত ভয় কেন পাচ্ছ? কিন্তু এভাবে তাকানোর কারণে ওর পছন্দের পরিমাণ আরও 2% বেড়ে যায়। এখানে এখন বাড়তেই থাকে এবং পুরো 50% হয়ে যায়। ঠিক তখনই মুশেং হঠাৎ করে মিয়াও মিয়াওকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর এই জড়িয়ে ধরার কারণে পছন্দের পরিমাণ 20% হয়ে যায়। কিন্তু কেন এভাবে মুশেং ওকে জড়িয়ে ধরলো মিয়াও মিয়াও বুঝতে পারে না। কিন্তু মুশেং ওকে ছেড়ে দেওয়ার সময় আমরা দেখতে পাই মুশেং এমনিতে ওকে জড়িয়ে ধরেনি, বরং মুশেং ওর পিঠে একটা স্পেল করে দিয়েছে, আর এটা ছিল একটা কন্ট্রোল কবচ। মিয়াও মিয়াও বলে, তুমি কি করলে? কিন্তু ও বুঝতে পারে না ওর পিঠে একটা এখন কন্ট্রোল কবচ দিয়ে দিয়েছে মুশেং। মুশেং বলে, তুমি আমাকে ক্ষমা করো এবং সোজা পশ্চিমে চলে যাও, তাহলে তুমি তোমার বাড়ি পৌঁছে যেতে পারবে। ওই পথে কোনো বিপদ নেই, শুধু তুমি সোজা জাহাজে গিয়ে উঠবে আর তারপরে তুমি তোমার বাড়ি তাইচাং সিটিতে চলে যেতে পারবে। আর এরপরে ওর চোখের দিকে ইশারা করে একটা স্পেল করে দেয় আবার মুশেং, আর বলে দেয়, সোজা পশ্চিমে যাবে আর বাড়িতে চলে যাবে, ভালো থেকো, আমাদের আর কখনো দেখা হবে না। এটা বলে ও বাইরে চলে আসে। এদিকে মুইয়াও সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল মিয়াও মিয়াওকে, কিন্তু কোথাও মিয়াও মিয়াওকে দেখতে পায় না। তখন যে ইনে ওরা ছিল সেই ইনকিপার বলে, তোমাদের সাথে আরেকটা যে মেয়ে ছিল সেই মেয়েটা, ওই মেয়েটা তো খুব সকালবেলা সব কিছু গোছগাছ করে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। ওরা অবাক হয়ে বলে, কি এখান থেকে মিয়াও মিয়াও চলে গেল, কিন্তু ওদেরকে কিছু জানিয়ে গেল না? মুইয়াও এর ভীষণ খারাপ লাগে। মুইয়াও বলে, ও যদি চলেই যাবে তাহলে আমাদের সঙ্গে এসেছিল কেন? এখন রাস্তায় যদি ওর কোনো বিপদ হয়?
মুশেং বলে কোনো বিপদই হবে না, কারণ ও সোজা পশ্চিমের রাস্তায় চলে যাবে আর তারপরে জাহাজে উঠে ওর বাড়িতে পৌঁছে যাবে, এই পথে তো কোনো বিপদ হবেই না। কিন্তু ইনকিপার বলে তাইসাং সিটিতে ওর বাড়ি, তবে ওই সিটিতে যেতে গেলে তো পশ্চিম দিক দিয়ে যেতে হয়, কিন্তু আমি তো ওই মেয়েটিকে পূর্ব দিকে যেতে দেখেছি, আর পূর্ব দিকে আছে ভয়ানক এক জঙ্গল, আর পূর্ব দিকের এই জঙ্গলে নাকি অনেক বড় একটা ডেমন আছে। এজন্য তো এই গ্রামের কেউই এই পথ দিয়ে জঙ্গলের দিকে যায় না। যখন মিয়াও মিয়াও বলছিল নিজের মনে মনে সোজা উত্তরে যাও আর নিজের বাড়িতে চলে যাও, তখন ওকে দুইজন লোক থামানোর চেষ্টা করে আর বলে তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছ, সামনে তো ঘন জঙ্গল এবং তার ভিতরে ডেমন আছে, এভাবে যেও না। কিন্তু মিয়াও মিয়াওয়ের এখন তো কোনো সেন্স ছিল না, ও তো কন্ট্রোল হয়েই হাঁটছিল। এদিকে এরা তিনজন ঘোড়া ছুটিয়ে এই পূর্ব দিকের জঙ্গলে আসার জন্য বেরিয়ে পড়ে, আর মিয়াও মিয়াও গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। হাঁটতে হাঁটতে ও একটা খাদের নিচে পড়ে যায় আর সোজা একটা টানেলের ভিতর দিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। ঠিক তখনই মিয়াও মিয়াওয়ের পিঠে থাকা সেই কন্ট্রোল কবচটা ওর পিঠ থেকে সরে যায়। মিয়াও মিয়াও ওটা তখন হাতে ধরে বলে, ও আচ্ছা, তো এটার কারণে আমি এখানে এসে পৌঁছেছি। মুশেং, তোমাকে আমি পেলে ছাড়বো না, তুমি কি করেছো আমার সঙ্গে, আর এখন আমি কোথায় এসে পড়েছি। চোখের সামনে তখন মিয়াও মিয়াও অনেক বড় একটা বাঁশ গাছ দেখতে পায়। এই বাঁশ গাছ কথা বলে ওঠে আর বলে, এই মেয়ে তুমি এখানে কি করছো, এবং অনেক ভয়ানকভাবেই কথা বলছিল আর বলছিল আজকে তোমাকে পেয়েছি, কোনো মতেই তোমাকে এখান থেকে আর ফিরে যেতে দিব না। মিয়াও মিয়াও প্রচণ্ড ভয় পেয়ে বলে, বাঁশ ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, কেন আমাকে তুমি ধরে রাখবে। কিছুক্ষণ পরে বলে ওঠে, বাঁশ দাদু, আমাকে যেতে দাও, তুমি যা চাও আমি তোমাকে দিব। তখন বাঁশ বলে যে আমি চাই আমাকে নতুন একটা পোশাক বানিয়ে দাও, তুমি, তোমাকে দিয়েই আমি পোশাক বানাবো। মিয়াও মিয়াও বলে, আমি তো পোশাক বানাতে পারি না, আমাকে বরং এখান থেকে যেতে দাও, আমি অনেক ভালো একটা ট্রেইলার তোমার কাছে নিয়ে চলে আসবো। এদিকে এরা তিনজন গভীর জঙ্গলের ভিতরে এসে গিয়েছিল, কিন্তু বাঁশ তার বিভিন্ন লতাপাতা দিয়ে মিয়াও মিয়াওকে আটকে ধরার চেষ্টা করে। মিয়াও মিয়াও তো খুবই চঞ্চল স্বভাবের একটি মেয়ে, ও বেশি নড়াচড়া করার কারণে যে লতাপাতা ওকে আঁকড়ে ধরেছিল সেই লতাপাতা কেটে নিচে পড়ে যায়। মিয়াও মিয়াও তখন লতাপাতাগুলো ধরে বলে, এগুলো তো ফেক, এগুলো তো কোনো গাছ থেকে আসেনি। মিয়াও মিয়াও তখন বলে, বাঁশ দাদু, তুমি যেখানেই থাকো আমার সামনে বের হয়ে আসো। তখনই পিচ্ছি একটা ছেলে বাহিরে বের হয়ে আসে। এই ছেলেটিকে দেখে মিয়াও মিয়াও বলে, তুমি ডেমন, তোমার নাম কি? ছেলেটি তখন বড় একটা মাইক মুখে নিয়ে বলে, আমার নাম চুই চুই। মিয়াও মিয়াও তখন ওর হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে বলে, ঠিক করে কথা বলো, এটা দিয়েই তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে তাই না? তুমি এতটুকু একটা বাঁশ হয়ে আমাকে ভয় দেখাচ্ছ, কি আছে তোমার ক্ষমতা? পিচ্ছি বাঁশটি তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার বাড়ি ভেঙে দিয়েছো, আমার কোনো ক্ষমতা নেই, আমি খুব ছোট্ট একটা ডেমন, এটাই আমার বাড়ি, আর এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কিন্তু এখানে আমি লুকিয়েছিলাম যাতে মানুষকে ভয় দেখাতে পারি, মানে কেউ যদি আমাকে আক্রমণ করতে আসতো তখন আমি তাদেরকে ভয় দেখাতাম যে আমি অনেক বড় একটা ডেমন, এভাবেই তো আমি এখানে বেঁচেছিলাম। কিন্তু তুমি আমার সেই ঘরটাও নষ্ট করে দিয়েছো। আমার দাদুকে খোঁজার জন্যই আমি এই পথে এসেছিলাম, কিন্তু কোথাও আমার দাদুকে আমি খুঁজেই পাইনি। ঠিক তখনই এখানে চলে আসে মুশেং। মুশেং এখানে আসা মাত্রই চুই চুই তখন আবার ছোট্ট বাঁশের আকারে ফিরে যায়। মুশেং তখন বলে, তুমি এখানে, তুমি ঠিক আছো তো? তখন মিয়াও মিয়াও বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কিন্তু চুই চুই খুব ভয় পাচ্ছিল যখনই মুশেং এখানে চলে এসেছে। তখন মিয়াও মিয়াও বলে, তুমি আমাকে এই পথে পাঠিয়েছো। মুশেং তখন বলে, এটা কে? এই পিচ্চি বাসটাতে মনে হচ্ছে যে একটা ডেমন। তখনই চুই চুই আবার ওর নিজস্ব রূপে ফিরে আসে আর বলে, হ্যাঁ আমি একটা ডেমন, তুমি একটা ডেমন ক্যাচার তাই না? মিয়াও মিয়াও বলে, তুমি ওকে কিচ্ছু বলো না, ও খুব ভালো, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, ও কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। এরপরে মিয়াও মিয়াও এবং মুশেং উপরে চলে আসে। মিয়াও মিয়াও ওর সঙ্গে কথাই বলছিল না। মুশেং বলে, কি হয়েছে, তোমাকে তো বলেছিলাম পশ্চিম দিকে যেতে, তুমি কেন এই পূর্ব দিকের জঙ্গলে এসেছো? তখন মুইয়াও আসে আর বলে, তুমি ঠিক আছো? কিন্তু তুমি আমাদের না বলে এখান থেকে চলে যেতে চেয়েছিলে কেন? আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে চলে যেতে পারতে। মিয়াও মিয়াও এখন কি বলবে, ও তো আসলে এখান থেকে চলে যেতেই চায়নি, এই সমস্ত কিছুর পিছনে তো মুশেং দায়ী। মিয়াও মিয়াও বলে, আসলে আমি জাদুবিদ্যা প্র্যাকটিস করার জন্য এই জঙ্গলটাকেই বেছে নিয়েছিলাম, এখানেই আমি প্র্যাকটিস করতে এসেছিলাম, এজন্য তোমাদেরকে জানাইনি, আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মুইয়াও বলে, এমনটা আর কখনোই করবে না, তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। মুশেং তখন মনে মনে ভাবে, না এই মেয়ে বোধহয় কোনো কিছুই বলবে না তার দিদিকে। ইনে ফিরে আসার পরে মুশেং আবার মিয়াও মিয়াওকে অনেক যত্ন করেছিল, ওর জন্য বড় একটা মুরগিও রান্না করেছে। মিয়াও মিয়াওকে মুইয়াও বলে, তুমি মুরগির রান খেতে পছন্দ করো তাই না, এটা খাও। এটা বলে ফুই ওকে একটা মুরগির রান দেয়। তখন মিয়াও মিয়াও বলে, এটা খুবই স্বাদ।
অন্যদিকে মুইয়াও আরও একটা মুরগির রান তোলে আর নিজের খাবারের প্লেটটা এগিয়ে দিয়েছিল মুশেং, কারণ ও ভেবেছিল ওর দিদি হয়তো এই রানটা ওকেই দিবে। কিন্তু মুইয়াও ওই রানটা তখন ম্যাও ম্যাওকে দেয়। এবার মুশেং বলে, আমিও তো মুরগির পা খেতে পছন্দ করি, কিন্তু মুরগির তো মাত্র 2টা পা, আর 2টা পাই মাত্র একজন খেয়ে ফেলছে। এরপরে মুইয়াও একটা কমলা লেবু তুলে বলে, এটাও খেয়ে নাও ম্যাও ম্যাও। ম্যাও ম্যাও তখন বলে, যেসব ফলগুলো ছিলে খেতে হয় সেগুলো আমি খেতে পছন্দ করি না, কারণ ফল ছিলে খেতে আমার অনেক আলসেমি লাগে। ঠিক তখন ওই ফলটা নিয়ে নেয় মুশেং আর বলে, ঠিক আছে আমি ছিঁড়ে দিচ্ছি ফলটা ছিঁড়ে দেওয়ার পরে ও যখন এই ফলটা মিয়াও ম্যাওয়ের দিকে দিতে যায়, মিয়াও ম্যাও তখন বলে, এখন আর আমার খেতে ইচ্ছে করছে না। এতে মুশেং খুব রেগে যায় আর নিজেই ফলটা খেয়ে নেয়। মিয়াও ম্যাও বলে, এবার বোঝো, তুমি আমার সঙ্গে যেই আচরণ করেছো, এখন আমিও তোমার সঙ্গে তাই করব। কিন্তু ওকে যখনই ও ইগনোর করছিল তখন ওর ভালো লাগার পরিমাণটা বেড়ে যাচ্ছিল। এবার মিয়াও ম্যাও বুঝে গিয়েছে মুশেংকে ওর প্রেমে ফেলতে হলে ওকে ইগনোর করতে হবে। এর জন্য যখন থেকেই মুশেং মিয়াও ম্যাওকে ডাকছিল তখন থেকেই মিয়াও ম্যাও ওকে একদম পাত্তা দিচ্ছিল না। আর এভাবে যখন পাত্তা দিচ্ছিল না তখনই দেখা যায় মুশেংয়ের ভিতরের আগ্রহটা মিয়াও ম্যাওয়ের প্রতি আরও বেড়ে যাচ্ছে। এরপরে আমরা ফুইকে দেখতে পাই, ফুই একটা স্যাঁচে হাতে নিয়ে এসেছিল মিয়াও ম্যাওকে দেওয়ার জন্য। মিয়াও ম্যাও বলে, এটা কি? ফুই বলে, এটা তোমার সঙ্গে রাখো, এর ভিতরে এমন কিছু পাওয়ার আছে যা তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। মিয়াও ম্যাও তখন বলে, এটার কি দরকার ছিল? কিন্তু ও যখন ফুইয়ের সঙ্গে কথা বলছিল তখন ও দেখতে পাই যে ভালো লাগার পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ ফুইয়ের সঙ্গে ওকে কথা বলতে দেখে মুশেং বেশ জেলাসি হচ্ছিল এবং পছন্দের পরিমাণ তো হু হু করে বেড়ে যেতে লাগে। মিয়াও ম্যাওর তো এই ব্যাপারটা খুব ভালো লাগে। মিয়াও ম্যাও তখন মনে করে যে আমি যদি এই স্যাঁচেটা নিয়ে নিই তাহলে হয়তো আরও বেশি জেলাস হয়ে যাবে মুশেং। মিয়াও ম্যাও এর জন্য ওই থলিটা নিয়ে নেয় এবং বলে, এটার গন্ধ অনেক সুন্দর। কিন্তু মিয়াও ম্যাওকে এত কিউটভাবে ফুইয়ের সঙ্গে কথা বলতে দেখে ভালো লাগার পরিমাণ আবার আস্তে আস্তে কমতে শুরু করে মুশেংয়ের। মিয়াও ম্যাও তখন মনে করে, না না না, এর সামনে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। এরপরে ও যখন চলে যাচ্ছিল ফুই তখন মিয়াও ম্যাওকে ডেকে বলে, তোমার জন্য মুশেংয়ের মনে অনেক মায়া, কারণ মুশেং তার দিদি মুইয়াওকে অনেক ভালোবাসে। কিন্তু যখন সে শুনেছে তুমি পূর্ব দিকের জঙ্গলে চলে গিয়েছো তখন মুশেং তোমার জন্য প্রচণ্ড চিন্তা করছিল এবং ও খুব জোরে ঘোড়া ছুটিয়ে ওই জঙ্গলের দিকে যাচ্ছিল। আমরা কেউ ওকে ধরতে পর্যন্ত পারছিলাম না। তাই মনে হয় ও মুইয়াওকে ঠিক যতটা কেয়ার করে তোমার জন্য অতটাই কেয়ার করে। এটা শুনে খুব ভালো লাগে মিয়াও ম্যাওয়ের। এদিকে আমরা মুশেংকে দেখতে পাই ও ছোট্ট একটা আংটি নিয়ে নড়াচড়া করছিল। তখন মিয়াও ম্যাও এখানে আসে ওর সঙ্গে ভাব জমানোর জন্য। মিয়াও ম্যাও আসা মাত্র মুশেং ওকে বলে, এই ছোট্ট আংটিটা আমি তোমাকে গিফট হিসেবে দিলাম, আমি তোমার মাস্টার ঠিক এ কারণেই। মিয়াও ম্যাও বলে, এই ছোট্ট একটা ওয়েপন, এটা নিয়ে আমি কি করব? মুশেং ওর হাতে ওটা পরিয়ে দিলে মিয়াও ম্যাও বলে, তুমি জানো এর অর্থ কি? যখন কোনো ছেলে কোনো মেয়েকে এভাবে রিং পরিয়ে দেয় তার মানে হলো ছেলেটি সেই মেয়েটিকে পছন্দ করে। মুশেং বলে, কি যাতা বলছো, যাও এখন গিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। এরপরে ও প্রথমে ওই আংটিটা ব্যবহার করে প্র্যাকটিস করতে শুরু করে। মিয়াও ম্যাও বলে, তোমার হাতে কত বড় একটা ব্রেসলেট, কিন্তু তুমি আমাকে শুধু ছোট্ট এই আংটিটা দিলে, ওই ব্রেসলেটটা তোমাকে কে দিয়েছে? মুশেং বলে, এটা আমার দিদি আমাকে দিয়েছে, আর সে ছোট্টবেলা থেকেই এটা সবসময় আমার সাথে থাকে। এরপর মিয়াও ম্যাও আকাশের দিকে আঙুল তুলে বলে, দেখো আকাশে কি সুন্দর তারা উঠেছে। মুশেং বলে, আকাশের তারা তুমি পছন্দ করো? মিয়াও ম্যাও বলে, হ্যাঁ অনেক বেশি পছন্দ করি। এরপরে ওর মডার্ন ওয়ার্ল্ডের কথাও একটু একটু বলতে শুরু করে। মুশেংকে তখন মিয়াও ম্যাও বলে, জানো মডার্ন ওয়ার্ল্ডের সবাই আমাকে মিয়াও ম্যাও বলে ডাকতো, এখানে তোমরা সবাই আমাকে লিন বলে ডাকো। তোমাকে যদি আমি রিকোয়েস্ট করি আমাকে তুমি মিয়াও ম্যাও বলে ডাকবে, তাহলে কি তুমি আমাকে ডাকবে? মুশেং বলে, মিয়াও ম্যাও, না না, এই নামে ডাকতে পারবো না। মিয়াও ম্যাও বলে, কেন? এই নামটা তো অনেক সুন্দর, একবার ডাকোই না। তখন মুশেং বলে, ঠিক আছে মিয়াও ম্যাও। এটা শুনে মিয়াও ম্যাও অনেক খুশি হয়ে বলে, আজকে থেকে তোমাকে আমি জিশি বলে ডাকবো, যেটা তোমার কার্টেসি নেম, এবং এটা শুধু আমাদের দুজনের ভিতরেই থাকবে, কেমন? এতে বেশ মুশেং খুশি হয়েছিল। যেহেতু মিয়াও ম্যাও আকাশের তারা অনেক পছন্দ করে তাই জিশি ওর হাত দিয়ে আকাশে অনেক আতশবাজির মতো তারা খসার সৃষ্টি করে, যেটা দেখে মিয়াও ম্যাও খুব খুশি হয়ে যায়। আর ওদিকে পছন্দের পার্সেন্টেজে দেখা যায় যে 35% পছন্দ অলরেডি মিয়াও ম্যাওকে মুশেং করতে শুরু করে দিয়েছে। পরের দিন মুইয়াওকেও মিয়াও ম্যাও বলে যে আমাকে তুমি মিয়াও ম্যাও বলে ডাকবে। তখনও দেখতে পায় যে মুশেং ওকে শেখানোর জন্য অলরেডি জঙ্গলের দিকে চলে যাচ্ছে, তাই ও ওর পিছু পিছু জঙ্গলের দিকে আসে। তখন এখানে ও সেই ছোট্ট পিচ্চি বাসটাকে দেখতে পায়। চুই চুইকে দেখেও বলে, তুমি এখানে? চুই চুই বলে, হ্যাঁ আমি এখানে, কারণ তুমি আমার বাসাটা ভেঙে দিয়েছো, এখন আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে তোমার সাথে মিয়াও ম্যাও নিয়ে নাও না প্লিজ, এই দুনিয়াতে আমার আর কেউ নেই, আমি আমার দাদুকে খুঁজতে চাই, কিন্তু চারিদিকে ডেমন ক্যাচারে ভরা, আমি কিভাবে আমার দাদুকে খুঁজবো, আমার তো আর কেউ নেই।
ম্যাও ম্যাও তোমার সাথে আমাকে নিয়ে নাও, কিন্তু তোমার সাথের বন্ধুটা অনেক ভয়ানক। ম্যাও ম্যাও বলে আমি তোমাকে নিতে পারবো না, কারণ এরা সবাই ডেমন ক্যাচার, এরা দেখলেই তোমাকে ধরে ফেলবে। সবার অনুমতি নিয়ে তারপরে আবারও পিচ্চি বাসটার সঙ্গে কথা বলতে আসে ম্যাও ম্যাও। ম্যাও ম্যাও বলে আমি খুব দুঃখিত চুই চুই, আবার সাথে আমি তোমাকে রাখতে পারবো না। কিন্তু ওকে সাথে না রাখতে পারার জন্য বেশ খারাপ লাগছিল মিয়াও মিয়াওয়ের, কিন্তু ও মিয়াও মিয়াওয়ের পিছু ছাড়ছিলই না। মিয়াও মিয়াওরা এখান থেকে চলে যাবে, তখন চুই চুই আবার এখানে চলে আসে আর বলে দেখো আমি তোমার অনেক উপকারে লাগবো। তুমি যখন একটা বাঁশ হতে বলবে আমি বাঁশ হব, যখন একটা বেতের ঝুড়ি হতে বলবে আমি একটা ঝুড়ি হব, ইভেন আমি ছোট ছোট অনেক আকারে বদলে যেতে পারি, তাই আমাকে তোমার সাথে নিয়ে নাও। মিয়াও মিয়াও বলে আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারি না, তোমাকে কিভাবে প্রোটেক্ট করব, তাই তোমাকে আমাদের সাথে নিতে পারবো না। এটা বলে ও সোজা বাহিরে বের হয়ে আসে। মিয়াও মিয়াওকে তখন মুইয়াও বলে ডেমনরা হয়তো তোমাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে অনেক, কিন্তু ডেমনদের স্বভাব খারাপ, ডেমনরা যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি পর্যন্ত করে দিতে পারবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথাগুলো দূর থেকে শুনে খুব খারাপ লেগেছিল মুশেংয়ের। এরপরে ওরা ছোট্ট আরও একটা শহরে চলে আসে। এখানে ওরা একটা নদীর পাড়ে আশ্রয় নিয়েছিল। এখানে আসার পরে ওদের কিছু কাঠখড়ের প্রয়োজন ছিল, কারণ এখানে আগুন ধরাতে হবে। তো কিছু কাঠখড় নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে এসেছিল মিয়াও মিয়াও, কিন্তু যখন ও জঙ্গলের ভিতর থেকে লাকড়ি সংগ্রহ করছিল তখন ওর মনে হচ্ছিল পিছন থেকে ওকে কেউ ফলো করছে। ভয় পেয়ে মিয়াও মিয়াও ওর সাথে থাকা সেই সুগন্ধি চূর্ণ থলেটা বের করে, যেটা ওকে ফুইয়ে দিয়েছিল আর বলেছিল এটা সবকিছু থেকে তোমাকে বাঁচাবে। ঠিক তখনই ওর সামনে দেখতে পায় মুশেংকে। মুশেং বলে এটা তোমাকে ফুইয়ে দিয়েছিল তাই না, ওটা আমাকে দাও। মিয়াও মিয়াও বলে এটা কেন আমি তোমাকে দিব। তখন ওর উপরে আরও একটা স্পেল করে মুশেং ওর কাছ থেকে ওই থলেটা নিয়ে নেয় আর বলে আমি বলেছি এজন্য দিবে। থলেটা নেওয়ার সাথে সাথে ওটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং ওটাকে পুড়িয়ে দেয়। মিয়াও মিয়াও বলে এটা তুমি কি করলে, সেটাকে কোথায় ছুঁড়ে ফেলে দিলে, এখন আমার কি হবে, ফুইটো ওটা আমার ভালোর জন্য দিয়েছিল, তুমি একদম আমার ভালো চাও না তাই না। এটা বলে ও চলে যাচ্ছিল, ওর খুব রাগ হচ্ছিল। তখন ওকে ধরে মুশেং বলে আমি তোমার জন্য আরও একটা স্যাঁচে নিয়ে এসেছি, এটা তোমার সাথে রাখো। তখন ওটাকে নিয়ে মিয়াও মিয়াও বলে এটা কোনো স্যাঁচে, এটা তো একটা বালির থলে বলে মনে হচ্ছে। তখন ওই থলের দিকে তাকিয়ে মুশেং বলে কি এটাকে একটা সুগন্ধি চূর্ণ মনে হচ্ছে না। মিয়াও মিয়াও বলে না, এটাকে মনে হচ্ছে একটা বালির ব্যাগ, এটা নিয়ে আমি কি করব। ও আচ্ছা, এটা তুমি বানিয়েছো। আমার মাস্টার এই প্রথম আমাকে কিছু একটা ভালোবেসে উপহার দিচ্ছে, এটা তো আমি আমার সাথেই রাখবো। এরপরে মিয়াও মিয়াও ওটাকে নিজের কোমরের দড়ির সঙ্গে গিট দিতে যাচ্ছিল, কিন্তু ও কোনোভাবেই পারছিল না, কারণ দড়িটা অনেক ছোট ছিল। তখনই এগিয়ে আসে মুশেং আর বলে তাও আমি বেঁধে দিচ্ছি। এরপরে ও বেঁধে দেয়। দুজনে লাকড়ি নিয়ে যখন ফিরে আসে তখন নদীর এখানে অপেক্ষা করছিল মুইয়াও এবং ফুই। যখনই এরা দুজন ফিরে আসে ঠিক তখনই মিয়াও মিয়াওয়ের কোমরের দিকে মুইয়াও তাকিয়ে বলে ওই বালির থলেটা তোমাকে আবার কে দিল, বালির থলের সাথে নিয়ে ঘুরছো কেন। এতে আবার অপমানিত হয়ে যায় মুশেং। মুশেংয়ের মনে 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 হচ্ছিল যে কি এটাকে দেখতে কি একদম সুগন্ধি চূর্ণর মতো মনে হয় না, এটা কি কেবলই বালির থলে। ফুইও এই কথা বলে যে ওটা তো নিছকই একটা বালির থলে। এরপরে ওরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে আসে। এই শহরে অনেক মানুষ ছিল। এখানে আসার সাথে সাথেই মিয়াও মিয়াওয়ের পকেট কেটে নিচ্ছিল একটা ছোট মেয়ে, কিন্তু মুশেং ওই মেয়েটাকে ধরে ফেলে। এই মেয়েটির নাম ছিল দয়া। তো ওকে কিছু টাকা দিয়ে ওরা এখান থেকে বাইরে বের করে দেয়। এরপরে ওরা একটা ইনে আসে। এখান থেকে ওরা জানতে পারে শহরের অদূরে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ে কেউ গেলে নাকি কখনো ফিরে আসে না। তাই যাতে মানুষজন সুস্থ থাকতে পারে, মানে ওই পাহাড়ের সমস্ত কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য গাউসি নামের বড় একজন লোকের কাছ থেকে এরা বিভিন্ন স্পেল সংগ্রহ করে। তো ওরা সেই স্পেল দেখার জন্য এখানে এসেছিল। গাউসির কাছ থেকে গ্রামের সমস্ত মানুষ নিরাপত্তার জন্য স্পেল নিত, আর নিবে নাই বা কেন, কারণ গাউসির কাছে অনেক বড় একটা ইম্পেরিয়াল টোকেন ছিল। এই হলো গাউসি, যাকে গ্রামের সমস্ত মানুষজন বড় কোনো জাদুকার বলে মনে করত, আর মনে করতো এই গ্রামকে এই গাউসি বাঁচিয়ে রেখেছে। গাউসির সঙ্গে পরিচিত হয়ে তারপরে ওরা এই গ্রামটা ভ্রমণ করতে বের হয়। এখানে ওরা ঘুরে বেড়াচ্ছিল। যখন ওরা ইনে এসেছিল তখন ইনকিপারের কাছ থেকে জানতে পারে ইনকিপারের বউ অনেকদিন আগেই নাকি বাপের বাড়ি গিয়েছে এবং সে নাকি আগামীকালকেই ফিরে আসবে। তারপরে ওরা বাহিরে এসে দেখে একটা মহিলা প্রলাপ দিচ্ছে আর বলছে আমার মেয়ে দয়াকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, প্লিজ আপনি আমার মেয়েকে খুঁজে দিন। এবং এটা গাউসির কাছেই বলছিল। গাউসি তখন সবাইকে শান্ত হতে বলে আর ওই মহিলার উপরে একটা জাদু করে দেয়। এটা ছিল একটা চিন্তামুক্ত জাদু, যাতে ওই মহিলা তার মেয়ের চিন্তা না করে। আর তাতে গাউসি এটাও বলে দেয় তুমি তোমার মেয়েকে নিয়ে একদম চিন্তা করো না, তোমার মেয়ে ভালো আছে এবং আগামীকালই সে ফিরে আসবে। এই চিন্তামুক্ত জাদু দ্বারা এই মহিলা সবসময় মনে করবে যে আগামীকালকেই তার মেয়ে ফিরে আসবে। ইভেন এই গ্রামের যত মানুষের প্রিয়জন হারিয়ে গিয়েছে তাদের সবাইকে এই চিন্তামুক্ত জাদু
জাদুটা দিয়েছিল গাউসি এবং তারা সবাই মনে করে তাদের প্রিয়জন আগামীকালকেই ফিরে আসবে। এবার গাউসিকে এরা চারজন ধরে আর বলে, এটা তুমি কি করছো? এভাবে মানুষকে ধোকা দিচ্ছ, এটা তো অন্যায়। আর তাছাড়া এই মানুষগুলো কোথায় হারিয়ে গিয়েছে? শহরের আসলে সব পরিবার থেকেই কিছু না কিছু মানুষ হারিয়ে গিয়েছে। এবার গাউসি বলে, এরা সবাই মিতু ভ্যালিতে গিয়ে হারিয়ে গিয়েছে। পাহাড়ের মাঝামাঝি ওই জায়গাটা যে কেউ গেলে আর কখনোই ফিরে আসে না, সেজন্যই এদের প্রিয়জনরা ফিরে আসবে না। তাই চিন্তামুক্ত রাখার জন্যই তো আমি ওদেরকে ওই স্পেল দিয়েছিলাম। এবার এরা চারজন চলে আসে সেই মাউন্টেইনের সামনে। এখানে এসে বলে, এর ভিতরেই তাহলে এতগুলো মানুষ গায়েব হয়ে গিয়েছে? কোন বড় ডেমন আছে এর ভিতরে? চলো আমরা দেখব। এরপরে ওরা চারজন এর ভিতরে ঢুকতে শুরু করে, কিন্তু এত ঘন কুয়াশা ছিল জঙ্গলের ভিতরে যে ওরা একজন অপরজনকে দেখতে পর্যন্ত পারছিল না। এরপরে ওরা দুজন দুজন করে ভাগ হয়ে যায়। একদিকে চলে যায় ফুই এবং মুইয়াও, আর অন্যদিকে চলে আসে মিয়াও মিয়াও এবং মুশেং। কিন্তু হঠাৎ করেই মুশেংকে কোথাও দেখতে পায় না মিয়াও মিয়াও। এরপরে ও দেখতে পায় ও সুন্দর একটা জায়গায় চলে এসেছে। এখানে আসা মাত্রই ও ফুই এবং মুইয়াওকে দেখতে পায়, কিন্তু ফুই আর মুইয়াও ছিল একদম অন্যরকম। ওদেরকে পাথরের মতো লাগছিল এবং ওরা কোনো কথা বলছিল না। এরপরে মিয়াও মিয়াও চোখের সামনে মুশেংকেও হেঁটে যেতে দেখে, কিন্তু ও মুশেংকে স্পর্শ করতে পারছিল না। মনে হচ্ছিল ওর সামনে অনেক বড় একটা কাচের দেওয়াল আছে। ও খুব ছটফট করতে লাগে। সাথে সাথেই দেখতে পায় ও অন্য কোথাও চলে এসেছে এবং এটা ছিল কোনো টেকনিক্যাল ওয়ার্ড, আর এখানে লেখা ওঠে গেম ওভার। তার মানে তোমার গেম শেষ হয়ে গিয়েছে, অলরেডি তুমি মৃত্যু পর্যায়ে চলে এসেছো, আর কখনোই তুমি তোমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। কিন্তু জঙ্গলের ভিতরে আমরা আর একটা মিয়াও মিয়াওকে দেখি। আসলে মিয়াও মিয়াও এখন দুই ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগে ও শুধু ওর শরীর আছে, আর অন্য ভাগে ওর মন চলে গিয়েছে। আর এটা কিন্তু ডেমনদের দ্বারাই হয়েছে। মিয়াও মিয়াওয়ের মাথায় কিন্তু তখনও ছিল একটা ছোট্ট বাঁশের কাঠি, অর্থাৎ হেয়ারপেন, এবং ওই হেয়ারপেনটিতে আর কেউই ছিল না, ওটা ছিল চুই চুই। চুই চুই তখন বারবার মিয়াও মিয়াওকে ডাকতে শুরু করে আর বলে, মিয়াও মিয়াও তুমি আর সামনের দিকে এগিয়েও না, জেগে ওঠো, কারণ তুমি যদি ওই পানির থলের ভিতরে চলে যাও তাহলে তুমি মারা যাবে। কিন্তু মিয়াও মিয়াও ওর কোনো ডাকই শুনতে পায় না। মনে হচ্ছিল মিয়াও মিয়াওকে কেউ একটা কন্ট্রোল করছে। মিয়াও মিয়াও যখন ওই পানির বাবলটার ভিতরে চলে যায় তখন আমরা এই লাল পৃথিবীর মিয়াও মিয়াওকে দেখি, এও আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। বারবার মিয়াও মিয়াওকে জেগে ওঠো বলে চুই চুই ডাকতে লাগে। চুই চুই বলে, এটা তোমার একটা অবসেশন, তুমি ওর ভিতর থেকে বের হয়ে আসো, না হলে মিয়াও মিয়াও তুমি কখনোই বাঁচতে পারবে না। আসলেই এটা একটা অবসেশন ছিল, আর এই ডেমনটা এইসব অবসেশনকে গ্রাস করে এই মানুষদেরকে মেরে ফেলে। কিন্তু আপনাদের মনে আছে মিয়াও মিয়াওকে একটা বালির থলে দিয়েছিল মুশেং। সেই বালির থলেটা ছিল ওর কোমরে। সেই থলিটা হঠাৎ করে জ্বলে ওঠে, সেখান থেকে আগুনের ফুলকি বের হয়ে ওই পানির বাবলটাকে ভেঙে দেয়, আর সাথে সাথে মিয়াও মিয়াও ওখান থেকে নিচে পড়ে যায়। চুই চুই ভীষণ খুশি হয় মিয়াও মিয়াওকে বেঁচে থাকতে দেখে। চুই চুই এসে ওকে বলে, তোমাকে কতবার আমি ডাকছিলাম, তুমি তো আমার কথা শুনছিলেই না, ভাগ্যিস তুমি বেঁচে আছো। মিয়াও মিয়াও বলে, আমাকে কে বাঁচালো? আমাকে মনে হচ্ছিল কেউ একটা কন্ট্রোল করছে। তখন চুই চুই বলে, তোমার কোমরে কোনো একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ থেকে অনেক আলোর ফুলকি বের হয়েছে এবং সেটাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। মিয়াও মিয়াও তখন বলে, আজকে মুসেংই আমাকে বাঁচালো। এরপরে ওরা দেখতে পায় চারিপাশে অনেকগুলো পানির বাবল আছে, আর তার ভিতরে একটা করে মানুষ বন্দী হয়ে আছে। এরপরে ওরা চোখের সামনে থেকে মুসেংকে হেঁটে যেতে দেখে। আসলে মুসেংয়েরও সেম অবস্থা হয়েছে, ওর দেহ এবং আত্মা দুটো আলাদা হয়ে গিয়েছে। যখন মানুষের সাথে এটা হয় তখন মানুষ যে জিনিসটাকে বেশি ভয় পায় সেই জিনিসটা নিয়ে বেশি চিন্তা করতে থাকে, আর ওই চিন্তায় মগ্ন হয়ে একদম ডুবে যায়। মুসেং এখন চিন্তা করছিল সেই ছোট্টবেলায় যখন মু ফ্যামিলিতে এসেছিল, তখন ওকে শুধুমাত্র মুইয়াও মেনে নিয়েছিল। মু ফ্যামিলির অন্য বাচ্চারা ওকে সবসময় বুলি করত, এমনকি ওকে ডেমন বলেও ডাকতো। তো কিছু বাচ্চারা একদিন ওকে বলেছিল, তোর মাথার এই হেয়ার ব্যান্ডে কি আছে? ওটাকে যখনই ওরা টেনেছিল তখনই ও প্রথমবারের মতো ডেমনে রূপান্তরিত হয়ে গিয়েছিল, এবং ও নিজেও প্রথমবারের মতো আবিষ্কার করেছিল ও একটা মানুষ নয় বরং একটা ডেমন। হয়তোবা ওর পিতামাতাই এই ফিতাটা ওর মাথায় বেঁধে দিয়েছিল, কিন্তু এরপরেই ও দেখে যে ওই ফিতাটা মুইয়াওয়ের হাতে, আর মুইয়াও ফিতাটাকে নষ্ট করে দিয়েছে। এই জিনিসটা সবসময় ও ভয় পেত বলেই এটাকে এখন ওর অবসেশনে দেখানো হচ্ছে। ওকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে চুই চুই আর মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে, সামনের দিকে এগিয়েও না, তাহলে তুমি মারা পড়বে, তোমাকে এখানে জেগে উঠতে হবে, জেগে ওঠো মুশেং। কিন্তু মুশেং কোনোভাবেই জেগে ওঠে না, আর মুশেংকে ওরা কোনোভাবে আটকে রাখতে পারছিল না। মিয়াও মিয়াও তখন মুশেংয়ের সামনে এসে ওকে আটকানোর চেষ্টা করলে মিয়াও মিয়াও আর মুশেং দুজন একসঙ্গেই পানির বাবুলের ভিতরে চলে যায়।
চুই চুই বারবার মিয়াও মিয়াওকে ডাকতে থাকে আর বলতে লাগে, তুমি যদি এখনই ফিরে না আসো মিয়াও মিয়াও তাহলে তুমি মারা যাবে। ওদিকে মুশেংয়ের আত্মাটা যেখানে ছিল সেখানে ওর কনসিয়াসনেস ফিরে আসে। তখন ও বারবার শুনতে পায় ওকে বারবার মিয়াও মিয়াও বলছে, মুশেং জেগে ওঠো, তুমি যদি জেগে না ওঠো তাহলে তুমি মারা পড়বে, তুমি যেটা দেখছো সে সম্পূর্ণ মিথ্যা, এমন কিছু পৃথিবীতে নেই, এই সমস্ত কিছু ডেমন তোমাকে দেখাচ্ছে। মিয়াও মিয়াও এর কথাগুলো দ্বারাই প্রভাবিত হয়েছিল মুশেং, আর সাথে সাথেই ও জাদু করতে শুরু করে। মূলত এই পানির বাবলগুলোকে আগুন দ্বারাই প্রতিহত করা সম্ভব, সেজন্য ওর জাদুবিদ্যা দিয়ে খুব দ্রুত এই পানির বাবলটাকে ভেঙে দেয়। এদিকে চুই চুই সাথে সাথে আবারও একটা বাঁশের হেয়ারপিন হয়ে যায়, কারণ এখন মুশেং জেগে উঠেছে। মুশেংয়ের গলা ধরে ঝুলেছিল মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও দ্রুত উঠে বলে, তুমি ঠিক আছো? তোমাকে কতবার করে ডাকছিলাম, তুমি তো আমার কথা শুনতেই পাচ্ছিলে না। আমার সাথেও তো এরকমটাই হয়েছিল, কিন্তু তুমি আমাকে যে থলেটা দিয়েছিলে সেটাই আমাকে রক্ষা করেছে। আমি তো ওটাকে প্রথমে আমলেই নিচ্ছিলাম না, কিন্তু ওটার জন্যই আজ আমি বেঁচে গিয়েছি। এরপরে ওরা এই জঙ্গলের চারপাশেই অনেকগুলো ফাঁকা পানির বাবল দেখতে পায়, আর এই ফাঁকাগুলো ওদেরকে বারবার কাছের দিকে টানবে, সেজন্যই ওরা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চুই চুইকে মিয়াও মিয়াও খুঁজতে শুরু করে, দূরে ওকে দেখতে পায়। মিয়াও মিয়াও বলে, কি ব্যাপার, তুমি আবার এই হেয়ারপিন কেন হয়ে গিয়েছো? চুই চুই তখন ওর কাছে এসে বলে, তোমার এই বন্ধুটাকে আমার অনেক ভয় লাগে, তোমার এই বন্ধুটা অনেক ভয়ানক। মুশেং বলে, কেন, আমি কি তোমাকে খেয়ে ফেলতে গেছি নাকি? এরপরে ও মিয়াও মিয়াওকে বলে, মিয়াও মিয়াও তুমি আমাকে এখানে রেখে চলে যেও না, আমার তো কেউ নেই, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি তোমাদের অনেক কাজ করে দিতে পারবো, যেমন এখন মুইয়াও এবং লুফুই কোথায় আছে তা আমি আমার শক্তি দিয়ে দেখে দিতে পারবো। আমি একটা ছোট্ট ডেমন, আমার বেশি শক্তি নেই, কিন্তু যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে আমি এটা দেখে দিতে পারবো ওরা এখন কোথায় আছে। এরপরে চুই চুই মাটিতে বসে পড়ে এবং ওর শক্তি দিয়ে ও দেখার চেষ্টা করে লুফুই এখন কোথায় আছে। লুফুই ওই এই অবসেশনের ভিতরেই ডুবে গিয়েছিল, আর মুইয়াওকে দেখানো হয় ও অলরেডি পানির বাবলের ভিতরেই ঢুকে গিয়েছিল, আর লুফুইকে দেখানো হয় লুফুইয়ের সামনে ওর আরও একটা প্রতিবিম্ব এসে হাজির হয়েছে। মানে আত্মা এবং দেহ যখন আলাদা হয়ে যাচ্ছিল তারা অন্য অন্য জায়গায় চলে যাচ্ছিল, লুফুইয়ের বেলায় সেটা সামনাসামনি চলে এসেছে। অন্যদিকে মুইয়াওয়ের যে আত্মা চারদিকে ঘুরছিল সেটা এসে আবার লুফুইকে আঘাত করে, তো ওদের সঙ্গে অনেক উল্টোপাল্টা হচ্ছিল। মুইয়াওয়ের আত্মা তখন আরও একটা ভয়কে বারবার স্মরণ করছিল। আমি আগেই বলেছি, মানুষ যে জিনিসগুলোকে ভয় পায় সেই জিনিসগুলোকেই এই অবসেশনে দেখতে লাগে। মুইয়াও দেখতে পায় ওর চোখের সামনে বাবলের ভিতরে এখন লুফুই আছে, কিন্তু মুইয়াওয়ের মন ছিল অনেক স্ট্রং, সেজন্য সে ওই বিভ্রমের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল, একই সঙ্গে বাঁচিয়ে নিয়েছিল লুফুইকেও। ঠিক তখনই একটা পাতার মাধ্যমে কথা বলে ওঠে মুশেং। এই পাতার মাধ্যমেই ওরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করছিল, আর এই যোগাযোগে হেল্প করছিল চুই চুই। চুই চুইয়ের শক্তি দিয়েই মূলত ওরা কথা বলছিল, মানে প্রাচীনকালের ফোন ছিল এই পাতাটা। তখন চুই চুই মিয়াও মিয়াওকে বলে, দেখেছো আমি তোমাদের কত উপকার করেছি, মিয়াও মিয়াও আমাকে তোমার সাথে রাখো। মিয়াও মিয়াও তখন বলে, ঠিক আছে বাবা, কিন্তু তুমি এখন অনেক অসুস্থ, তাই তুমি একটু রেস্ট নাও। এরপরে চুই চুই আবারও ছোট্ট একটা হেয়ারপিনে পরিণত হয়ে যায় এবং সেটাকে নিজের মাথার ভিতরে গেঁথে নেয় মিয়াও মিয়াও। এরপরে ওরা দুইজন আবার পথ হাঁটতে শুরু করে। মুশেং তখন মিয়াও মিয়াওকে বলে, আবার ভয় পেও না যেন, আর ভুল করে পথও হারিয়ে ফেলো না। মিয়াও মিয়াও তখন বলে, ভয় কিসের, আমি তো একদম ভয় পাইনি, আমি তো একটুও ভয় পাইনি, আগেও না এখনও না। কিন্তু কিছুক্ষণ পরেও দেখতে পায় আবারও মুশেংকে কোথাও দেখতে পাচ্ছে না। তখন ও বারবার জিসি জিসি বলে ডাকতে লাগে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই মুশেং ওর সামনে এসে বলে, সো টকেটিভ, এত বেশি বাচ্চাদের মতো কথা বলছিলে, তুমি নাকি ভয় পাও না, একটুও ভয় করে না, কিন্তু এখনই আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরলে, কিন্তু হয়েছে তো, আমি তো ফিরে এসেছি, তাহলে এখন এইভাবে ধরে থাকার মানে কি? মিয়াও মিয়াও বলে, না আমি ছাড়বো না, যদি তুমি আবার হারিয়ে যাও। মুশেং বলে, আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি, আমি যদি আবার হারিয়ে যাই তাহলে আমি যত দূরেই চলে যাই না কেন আমি আবার পিছনে ফিরে আসবো, আর তোমাকে আমার সাথে করে তারপরে নিয়ে যাব, ঠিক আছে? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমার জামা ধরে তোমার সঙ্গে হাঁটবো। মুশেং বলে, কিন্তু এটার কি প্রয়োজন? মিয়াও মিয়াও বলে, না প্রয়োজন আছে, চলো। এবার মুশেং ওকে ওভাবে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু একটুখানি ধাক্কা লাগায় মিয়াও মিয়াও আবার ভয় পেয়ে ওর হাত চেপে ধরে। মুশেং বলে, কিন্তু হাত ধরে হাঁটা তো সম্ভব নয়। কিন্তু মিয়াও মিয়াও বলে, একটু হাঁটলে কি হয়, যদি আবার হারিয়ে যায়? তখন মুশেং বলে, ঠিক আছে, হারিয়ে যাওয়ার থেকে বরং হাত ধরে হাঁটাই ভালো, একটু বেশি দেরি হবে পথ চলতে, কিন্তু এটা ঠিক আছে। আসলে নিজেও মনে মনে এটাই চাচ্ছিল যেন মিয়াও মিয়াও ওর হাত ধরেই হাঁটে। একটুখানি হাত ধরাতেই বেচারার 35% পছন্দ সোজা 50%-এ গিয়ে ঠেকে। চিন্তা করুন, হাত ধরার কি জোর। ছেলে মানুষ বোধহয় এমনই হয়,
একটু একটু স্পর্শ পেলেই তাদের ভালোবাসা আকাশচুম্বী হয়ে যায়। নিশ্চয়ই এখানে মুসেংয়ের হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল, না হলে একবারে কি 15% পছন্দ এভাবে হু হু করে বেড়ে যায়। এরপরে হাঁটতে হাঁটতে ওরা গভীর জঙ্গলের ভিতরে চলে আসে। ওরা এখনো এখান থেকে বের হওয়ার পথ দেখতে পায় না। তখনই ওরা একটা মেয়েকে এখানে পড়তে দেখে, আর এই মেয়েটি তো সেই দয়া যাকে ওরা খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই এখানে ওয়াটার ডেমন এসেছে। আসলে ওয়াটার ডেমন তার প্রেমিকাকেই এখানে রেখে দিয়েছে, তার প্রেমিকা এখানে বন্দি হয়ে আছে। ওয়াটার ডেমনকে তো আপনারা জানেনই, যার সঙ্গে রিভার্স ওয়ার্ল্ডে একবার ঝগড়া হয়েছিল মুসেংয়ের। মুসেং এই দয়া মেয়েটিকে ধরে বলে, তুমি নিজেকে ছাড়িয়ে ফেলেছো, তুমি বাচ্চা মেয়ে বলে তোমার হয়তো কোনো কিছুতে ভয় ভীতি নেই, চলো আমরাও তোমাকে এখানে খুঁজতে এসে ফেসে গিয়েছি, এখন তোমাকে নিয়ে তারপরে শহরে ফিরে যাব। মেয়েটি তখন বলে, আমার বাবাও এখানে আটকে আছে। এরপরে মুসেং কয়েকটা বাবলকে ভেঙে ফেলে, সেখান থেকে 3 জন মানুষ নিচে পড়ে। এর ভিতরে 2 জন অলরেডি মারা গিয়েছিল, কিন্তু দয়ার বাবা তখনও বেঁচে ছিল। মিয়াও মিয়াও যেহেতু মডার্ন পৃথিবী থেকে এসেছে, এজন্য মিয়াও মিয়াও ওই লোকটিকে বাঁচানোর জন্য তার মডার্ন জ্ঞানকে কাজে লাগাতে থাকে। কিন্তু এভাবে দয়ার বাবাকে ওরা বাঁচিয়ে তুলতে পারে না, কারণ ওর বাবাকে বাঁচাতে গেলে এখন ওর বাবাকে শক দিতে হবে। মিয়াও মিয়াও তখন ওর আংটিটা পরে নেয়। ও যেটুকু পারে সেটুকু দিয়েই ওর বাবাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, কিন্তু তবুও পারে না। এটা দেখা মাত্র মুসেং, যেহেতু ওর কাছে অনেক বড় স্পিরিচুয়াল পাওয়ার ছিল, সেই স্পিরিচুয়াল পাওয়ার ওর বাবার দিকে ছুড়ে দেয়, আর এতে ওর বাবা অনেকটা সুস্থ হয়ে যায়। এরপরে মুসেং বলে, চলো এখন আমরা ফিরে যাই। কিন্তু মুসেং যেহেতু ওর স্পিরিচুয়াল এনার্জি ইউজ করেছিল, সেজন্য ও বেশ দুর্বল হয়ে পড়েছিল। এরপরে ওরা হাঁটতে শুরু করে, আর তখনই ওরা পানির একটা আলাদা আঁচ পায়, যেখানে একটা ডেমন এসে নিজেকে গঠিত করে ফেলে। এই ডেমনটা ছিল ওয়াটার ডেমন কুইন, মানে যে ওয়াটার ডেমনটাকে আমরা বাহিরে দেখেছি, এ ছিল তার গার্লফ্রেন্ড। এসে বলে, বাহ, আজকে একসঙ্গে কতগুলো শিকার পেয়েছি, তোমাদের সবার রক্ত আজকে খাবো, তারপরে আমি অনেক বড় লেভেলের ডেমন হয়ে যাব। মুসেং তখন মিয়াও মিয়াওকে বলে, এদের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি একে দেখছি। এর সঙ্গে ফাইট করার জন্য মুসেং একাই এখানে থেকে যায়। এরপরে মুসেংয়ের যত পাওয়ার আছে সেই সমস্ত পাওয়ার ও ইউজ করতে লাগে ওই ওয়াটার ডেমন কুইনকে মারার জন্য। কিন্তু ওয়াটার ডেমন কুইন অনেক বেশি শক্তিশালী ছিল, কারণ ও দীর্ঘদিন ধরে মানুষের রক্ত খেতে খেতে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ওকে হারানোর জন্য 4-5 জন মানুষও এনাফ ছিল না। তাই মুসেং ওই কুইনের কাছে অনেক মার খেতে লাগে, এবং ওর হার্টে তখন আস্তে আস্তে আঘাত পড়তে শুরু করে। কুইনকেও কোনোভাবেই হারাতে পারে না, বরং কুইন ওকে উল্টা বেঁধে ফেলে। এদিকে মিয়াও মিয়াও চুই চুইকে বলে দয়া আর ওর বাবাকে নিয়ে এখান থেকে সোজা চলে যেতে। ও মুসেংকে না দেখে কোনোভাবেই এখান থেকে যাবে না। এদিকে আমরা দেখি এরা 2 জন মাউন্টেইনের বাইরে চলে এসেছিল, কিন্তু গাউসি এদের 2 জনের হাত পা বেঁধে রেখেছিল, যাতে ওরা পুনরায় আর মাউন্টেইনে ঢুকতে না পারে, কারণ মুসেংকে খোঁজার জন্য মুইয়াও আবার ভিতরে যেতে চেয়েছিল। তখন এই লোকটি বলে, তুমি কি জানো ওই মাউন্টেইনে মাউন্টেন স্পেল করা আছে? তখন থেকে ওই লোক নিজের গল্প বলতে শুরু করে। ওই লোক ছিল খুবই কেয়ারফ্রি একটা লোক। ওই লোককে একবার জাদুবিদ্যা শেখানোর জন্য একটা শহরে একটা মাস্টারের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ও উল্টোপাল্টা কাজে সবসময় রত থাকতো। তো গাউসিকে সাহায্য করার জন্য ওকে একটা মিশনে পাঠিয়েছিল ওর মাস্টার। তো এখানে আসার পরে, মানে এই শহরে আসার পরে, ও ওর অনেকগুলো বন্ধুদের হারিয়ে ফেলেছিল, কারণ ওরা ডেমনের খপ্পরে পড়েছিল। এরপরে গাউসি একমাত্র বেঁচে ছিল, যে বেঁচে গিয়ে ওর মাস্টারকে জানায় ওখানে কোনো ভয়ানক ডেমন আছে। পরে ওর মাস্টার এবং তার সমস্ত শিষ্যরা এখানে এসে এই মাউন্টেনকে স্পেল করে আটকে রেখে দিয়েছিল, এবং এটা বলে দিয়েছিল 20 বছর পরে এই মাউন্টেনটা নিজে নিজেই ভেঙে পড়ে যাবে, এবং এখানে যত ডেমন আছে তারা সবাই এই ফরমেশনের ভিতরে আটকা পড়ে যাবে, আর একসময় ওরা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এই কথা গাউসি জানতো না যে ওর মাস্টার ওখানে গিয়ে মাউন্টেন স্পেল করে দিয়েছে, অর্থাৎ একসময় পাহাড়টা ধসে পড়বে। পরে যখন ও জানতে পারে তখন কিছু করার থাকে না। আসলে মাউন্টেন স্পেল ছিল অনেক বড় সড়ো একটা স্পেল, এটা সহজে করা যায় না, এবং এটা করতেও নেই, কারণ পুরো একটা শহর এতে ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই ফরমেশনটা ক্রিয়েট করতে গিয়ে গাউসের শিষ্যরাও মারা গিয়েছিল, আর তার মাস্টারও মারা গিয়েছিল। এর জন্য গাউসিও এই শহরেই থেকে গিয়েছে এখানকার সমস্ত মানুষকে এই মাউন্টেন থেকে দূরে রাখার জন্য। ও এই মানুষগুলোকে বিভিন্ন রকমের স্পেল বিক্রি করত, সেগুলো আসল কোনো স্পেল না থাকলেও মানুষদেরকে ভয় দেখিয়ে এই পাহাড় থেকে তারা দূরে রাখতে চাইতো। কিন্তু তারপরেও অনেকগুলো লোক এই পাহাড়ের ভিতরে গিয়ে হারিয়ে গিয়েছে। তবে গাউসি এখানকার লোকজনের কাছে স্পেল বিক্রি করে কিন্তু অনেক টাকাও জমিয়েছে। এখন মুইয়াও বলে, আমার ভাই ওখানে আটকে পড়ে আছে, আমি তো ওকে খুঁজতে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। ওর দিকেই তখন স্পেল করে দেয় গাউসি, আর বলে,
তুমি ভাবো তোমার ভাই খেলা করতে গিয়েছে আর আগামীকালই ও ফিরে আসবে। গাওশি কিন্তু ওর সেই চিন্তামুক্ত স্পেলটাই মুই ইয়াওয়ের উপর দিয়েছিল। এদিকে মুশেংকে দেখতে পায়। ওর অবস্থা এখন ভয়ানক ছিল, কারণ ওর ভিতর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়ার ধান্দা করেছিল এই কুইন। এদিকে মিয়াও মিয়াও এসে একটা বড় গাছের আড়ালে লুকিয়েছিল। ওর তো এত সাহস নেই ওই মহিলার সামনে গিয়ে হাজির হবে, কারণ ওর নিজেরই কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই যে ওই মহিলার সঙ্গে ও যুদ্ধ করবে। মিয়াও মিয়াও মহিলাটির মনোযোগ সরানোর জন্য ওর যেটুকু ক্ষমতা ছিল সেটুকু দিয়ে মহিলাকে বারবার বিরক্ত করছিল, আর নিজে অনেক ভয়ও পাচ্ছিল, কারণ ওর মনে হচ্ছিল কখন না জানি মহিলা খেপে এসে ওকে খেয়ে ফেলে। এভাবে ভয়ও পাচ্ছিল, আবার মহিলাটাকে বিরক্ত করছিল। আর এই সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মুশেং বুঝে যায়। ওয়াটার ডেমন কুইন তো প্রচণ্ড রেগে যায় এবং মিয়াও মিয়াওকে সাহায্য করার জন্য ওর দিকেই একটা বান ছুড়ে দিচ্ছিল। তখনই প্রচণ্ড খেপে গিয়েছিল মুশেং আর বলে, তোমাকে কে অনুমতি দিয়েছে তাকে আঘাত করার? তুমি আমাকে আঘাত করেছিলে, সেটা পর্যন্ত ঠিক ছিল। এত বড় সাহস তোমার কিভাবে হয়? এরপরে ও নিজের মাথার সেই হেয়ার ব্যান্ডটা খুলে ফেলে। সাথে সাথে ওর ডেমনিক রূপ বের হয়ে আসে। কুইন তো ওর এই রূপ দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে আমরা সেই লোকটিকে দেখি, সে ওই স্পেলটা হাতে করে নিয়ে বসেই ছিল এবং মুই ইয়াওকে ততক্ষণ পর্যন্ত শান্ত রাখার চেষ্টা করছিল। তখনই লু ফুইয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসা মাত্রই ও গাওশিকে সরিয়ে দেয় মুই ইয়াওয়ের সামনে থেকে। এরপরে ওরা দেখে যে অলরেডি পাহাড়টা ভাঙতে শুরু করে দিয়েছে। এদিকে জঙ্গলের ভিতরে মুশেংয়ের ডেমনিক পাওয়ার। এই ডেমনিক পাওয়ার দেখে ডেমন কুইন বলে, তোমার ভিতরে এত বড় ডেমনিক পাওয়ার ছিল কিন্তু তুমি সেটা লুকিয়ে রেখেছিলে। তুমি আসলে কে? আমি তো কখনোই তোমার সঙ্গে পারবো না। এরপরে মুশেং ওকে একদম মেরেই ফেলছিল, আর এই জিনিসটা আমার মারাত্মক ভালো লেগেছে। মুশেং আগে একা একাই মার খাচ্ছিল, কিন্তু যখনই ডেমন কুইন তার ভালোবাসার মানুষটির দিকে হাত বাড়ালো তখন সে তার ভয়ানক রূপে ফিরে এলো। শুধুমাত্র তার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়ানোর জন্য ও ডেমন কুইনকে মেরেই ফেলছিল, কিন্তু ভাগ্য ভালো ডেমন কুইন এখান থেকে পালিয়ে যায়। আর পিছন থেকে মুশেংকে এসে জড়িয়ে ধরে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে, এবার তোমাকে থামতে হবে। আসলে মুশেংকে যদি ও না থামায় তাহলে মুশেং কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেজন্য মিয়াও মিয়াও পিছন থেকে ওকে এসে ধরে আর ওকে শান্ত হতে বলে, আর তারপরে ওর হেয়ার ব্যান্ডটা তুলে ওর চুলে বেঁধে দেওয়ার চেষ্টা করে। এরপরে মুশেং মিয়াও মিয়াওয়ের সামনে বসে পড়ে একদম বাধ্য ছেলের মতো। মিয়াও মিয়াও আস্তে আস্তে করে তার হাতে থাকা হেয়ার ব্যান্ডটা নিয়ে মুশেংয়ের মাথার চুলগুলো বেঁধে দিতে শুরু করে। ঠিক তখনই কীরকম একটা ঝড়ের মতো বয়ে যায়, আর আমরা দেখি মুশেং ওর আগের রূপে ফিরে এসেছে। মুশেং যখনই ওর আগের রূপে ফিরে আসে তখনই ওকে জড়িয়ে ধরে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও ওকে এজন্য জড়িয়ে ধরেছিল যেন মুশেংয়ের মন খারাপ না হয়। মুশেং বলে, তুমি আমাকে দেখে একটুও ভয় পাওনি? আমাকে দেখতে কোনো দৈত্যর মতো লাগছিল না? তখন মিয়াও মিয়াও বলে, একটুও না। আমি তো তোমাকে জানি, তোমাকে দেখতে একটুও দৈত্যর মতো লাগছিল না। তাছাড়া তুমি খুব ভালো একটা ছেলে, তাই এটা নিয়ে একদম মন খারাপ করবে না। আমি আগেও বলেছি, মানুষ আর ডেমনের ভিতরে আলাদা করে কি কোনো পার্থক্য আছে নাকি? মানুষের ভিতরেও যেরকম ভালো খারাপ আছে, ডেমনের ভিতরেও তেমন ভালো খারাপ আছে, আর এইসব নিয়েই তো জগৎ, তাই না? একদম এটা নিয়ে মন খারাপ করবে না। কিন্তু আগের বার যখন তোমার হেয়ার ব্যান্ডটা আমি স্পর্শ করেছিলাম তখন আমি আঘাত পেয়েছিলাম, এবার কেন আমার কিছু হলো না? মুশেং বলে, কারণ তুমি ওটা ছিনিয়ে নিতে নয় বরং আমার মাথায় পেতে দিতে এসেছিলে, এজন্য। ঠিক তখনই পাহাড় ভাঙতে শুরু করে। লু ফুই তখন গাওশিকে ধরে বলে, তুমি কেন এই মাউন্টেন স্পেল করেছো? এখন এই পুরো শহরটা মাটির নিচে তলিয়ে যাবে। এটাই কি চেয়েছিলে তুমি? এমন ভালোই কি এই শহরে তুমি চেয়েছিলে? তখন ওই লোকটি বলে, তুমি আমার কথা তো বিশ্বাস করো, এখানে অনেক দৈত্য দানব ছিল বলেই তো আমি এরকমটা করেছিলাম। ঠিক তখনই ওখানে ওয়াটার ডেমন চলে আসে। ওয়াটার ডেমন এসে এদের সবাইকে বলে, যেদিন এই মাউন্টেনটা স্পেল করে ফরমেশন করে আটকে দেওয়া হয়েছিল ঠিক সেদিনই ওই মাউন্টেনের ভিতরে আমি ছিলাম আর আমার প্রেমিকা ছিল। এই মাউন্টেনটা ছিল আমাদের ঘরবাড়ি, কিন্তু আমরা তো জানতাম না এই মাউন্টেনটাকে এখন একটা ফরমেশনে আটকে দেওয়া হবে। আমরা কখনোই মানবকুলের কোনো ক্ষতি করিনি, কিন্তু তারপরেও আমাদের সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ডেমন কুইন তার ভালোবাসার মানুষটিকে এখান থেকে দূরে সরিয়ে দিয়েছিল, আর সেজন্যই তো ওয়াটার ডেমন বাইরে বাইরে ঘুরে বেড়াতে পারলেও এই মাউন্টেন ছেড়ে কোনো রকমেই বের হতে পারতো না ওয়াটার ডেমন কুইন। আর ওয়াটার ডেমন কুইন এর ভিতরে থাকলে আস্তে আস্তে মারা যাবে, সেটা ডেমন কিং কখনোই মেনে নিতে পারতো না। সেজন্যই তো ও মানুষদের অবসেশনগুলোকে খেয়ে ফেলতো এবং মানুষগুলোকে ওয়াটার বাবলের ভিতরে ভর্তি করে ফেলতো যাতে তার প্রেমিকা বেঁচে থাকে। আর সেজন্য সে তার প্রেমিকাকে আরও বেশি শক্তিশালী করেছিল, কিন্তু সেটা নিছকই তাকে বাঁচিয়ে রাখার জন্য। যদি ওরা এই মাউন্টেনের ভিতরে আটকা না পড়তো তাহলে তো এইসবের কোনো কিছুই হতো না। তখন মাউন্টেন আরও বেশি ভাঙতে শুরু করে। লু ফুই ওর
ওর ম্যাজিক্যাল টাওয়ার দিয়ে এই পাহাড়টাকে আটকানোর চেষ্টা করে এবং পাহাড়টাকে বেঁধে ফেলে। এর কারণে পাহাড়টা আরও দেরিতে ভাঙবে। লুফুই মুইয়াওকে বলে, যাও এক্ষুনি মুশেং এবং মিয়াও মিয়াওকে খুঁজে নিয়ে আসো। কিন্তু প্রেমিকাকে উদ্ধার করার জন্য ওয়াটার ডেমনও তখন ভিতরের দিকেই যাচ্ছিল, কারণ ওয়াটার ডেমন কুইন কিন্তু এখনো ভিতরে আটকে আছে। কিন্তু ডেমন কিংকে কোনোভাবেই ভিতরের দিকে মুইয়াও যেতে দিতে চায় না। মুইয়াও তো ডেমনদের অনেক ঘৃণা করত, আর সেজন্যই তো ও ডেমন ক্যাচার হয়েছে। এজন্য ও বারবার ওয়াটার ডেমনকে এখানে আটকে দেওয়ার চেষ্টা করে, ভিতরে যাওয়ার হাত থেকে ওকে প্রতিহত করে। ঠিক তখনই তিনজন এই পাহাড়ের মুখ দিয়ে বাহিরের দিকে বের হয়ে আসতে লাগে। এর ভিতরেই আমরা দয়া এবং তার বাবাকে দেখি এবং চুই চুইকে দেখি। ওরা খুব সহজে বাইরে আসতে পারলেও চুই চুই বাইরে আসতে পারে না, কারণ এখানে একটা ফরমেশন রয়েছে, আর এই ফরমেশন ভেদ করে কোনো ডেমন বাইরে আসতে পারবে না। চুই চুই যেহেতু একজন ডেমন ছিল, তাই ও এই ফরমেশন ভেদ করে বাইরে চলে আসতে পারবে না। চুই চুইকে বারবার দয়া ডাকে। চুই চুই তখন বলে, আমি একজন ডেমন, তাই আমি বাইরে যেতে পারবো না, বরং আমি এখানে ভিতরেই থেকে যাই, আর আমি জানি আমার মৃত্যু হবে। দয়ার তখন খুব খারাপ লাগে, কারণ চুই চুই ডেমন হলেও ভীষণ ভালো একটা ডেমন। চুই চুই বলে, বরং আমি ভিতরের দিকে চলে যাই আর মিয়াও মিয়াও আর মুশেংকে বাঁচানোর চেষ্টা করি, কারণ ওরা তো বাইরে বের হতে পারবে। এরপরে ও ভিতরে আবার দৌড়াতে শুরু করে। এদিকে মিয়াও মিয়াও এবং মুশেংয়ের অবস্থা ছিল খুবই খারাপ, কারণ ভিতরের দিকটা আরও বেশি করে ভাঙছিল। সামনের দিকে আমরা দেখতে পাই ওয়াটার ডেমন তখনও ঝগড়া করছিল মুইয়াওয়ের সঙ্গে। ঠিক তখনই বাহিরে চলে আসে ওয়াটার ডেমন কুইন, কিন্তু ওই প্রাচীর ভেদ করে সামনের দিকে আসতে পারবে না। ডেমন কুইনকে দেখেই ওয়াটার ডেমন কিং ওখানে থেমে যায়। ডেমন কুইন তখন বলে, আমার ডেমন কোর আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা অনেক বেশি শক্তিশালী, জঙ্গলে থাকার কারণে এটা জমে গিয়েছে। কিন্তু ওয়াটার ডেমন ভিতরে প্রাচীর ভেদ করে চলে যায়। কেউ প্রাচীর ভেদ করে বাইরে না আসতে পারলেও বাইরে থেকে কেউ প্রাচীর ভেদ করে ভিতরে যেতে পারবে। ডেমন কুইন তখন কিংকে বলে, আমি জানি তুমি অনেক ভালো একটা ডেমন, তুমি কখনোই মানবকুলের কোনো ক্ষতি করনি, কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি অনেক মানুষকেই আমার কাছে নিয়ে এসে দিয়েছো। সেই অন্যায়টা আমি করেছি, কিন্তু তুমি তো কখনো অন্যায় করনি, তাই তুমি আমার ডেমন কোরটা নিয়ে এখান থেকে চলে যাও। আমি এত প্রচণ্ড আঘাত পেয়েছি যে আমি কোনোভাবেই আর বাঁচতে পারবো না। এদিক থেকে গাউসিকে দেখি। এর মনে হয় মনে মনে অনুশোচনা হচ্ছিল যে এই পাহাড়টাকে এভাবে ফরমেশনে আটকে দিয়ে কত বড় ভুল করেছে ও। শুধু শুধু ওয়াটার ডেমন এবং ওয়াটার ডেমন কুইনকেও এখানে আটকে ফেলেছিল ওরা। গাউসি তখন ওয়াটার ডেমনকে বলে, তোমার প্রিয়সিনীকে এখনো তুমি বাঁচাতে পারবে যদি রিউশু রেভারের কাছে তাকে নিয়ে যাও। ওখানে গেলে ওই পানিই পারবে তাকে পুনরায় আবারও পুনর্জন্ম দিতে। তাই আমার কথা শোনো এবং তোমার প্রেমিকাকে নিয়ে সেখানেই চলে যাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু ওয়াটার ডেমন এই কথা বিশ্বাস করে না, আর বলে, এখনো তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ। আমি জানি আমার প্রেমিকাকে আমি কোনোভাবে বাঁচাতে পারবো না। গাউসি বলে, আমি সত্য কথা বলছি, আমার কথা বিশ্বাস করলে করো, না হলে আর কোনো কিছুই করার নেই। এরপরে গাউসি এই মাউন্টেন স্পেলটাকে ভেঙে দেওয়ার জন্য ফরমেশনকে ব্রেক করার আরও একটা স্পেল লিখে ফেলে। সেই স্পেলটাকে উপরে দিতেই এই ফরমেশনটা আস্তে আস্তে ব্রেক হতে শুরু করে। এরপরে দেখা যায় কিছুক্ষণের ভিতরেই ভীষণ তোলপাড় শুরু হয়ে যায় মাউন্টেনের সামনে। তখন ওয়াটার ডেমন গড বুঝতে পারে যে হ্যাঁ, তাহলে গাউসি হয়তো সত্যি কথাই বলছে, হয়তোবা সে তার প্রিয়তমাকে বাঁচাতে পারবে। তাই প্রিয়তমার কোরটাকে সে উপরের দিকে পাঠিয়ে দেয়। যে নদীতে গেলে তার প্রিয়তমা বেঁচে উঠবে, সেই নদীর কাছেই এই কোরটাকে সে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে লুফুই এই পাহাড়টাকে এখনও ধরে রাখার চেষ্টা করছিল। তবে লুফুই যদি আরও বেশি কিছুক্ষণ এটা ধরে রাখার চেষ্টা করতো, তাহলে ও প্রায় মরেই যেত। কিন্তু যেহেতু এই মুহূর্তে এখন মাউন্টেন স্পেল ব্রেক হয়ে গিয়েছে, তাই ওর আর ধরে রাখার কোনো প্রয়োজনই নেই। এদিকে মাউন্টেনের ভিতরে এসে এদের দুইজনকে দেখতে পায় চুই চুই। চুই চুই এদের দুজনকে দেখে বেশ লজ্জায় পড়ে যায়, কারণ এরা ভীষণ কাছাকাছি ছিল। ওরা তো ভেবেছিল ওদের মাথার উপরে মনে হয় পাহাড়টা ভেঙেই পড়লো। এদিকে আমরা আরও দুটো শ্বেত শুভ্র ঝর্ণা লেক দেখতে পাই। এই ঝর্ণা দুটোর দিকে দুইজন সাদা পোশাক পরুয়া মানুষ দাঁড়িয়েছিল। এরা ছিল কাপল। এদের একজনের নাম ছিল ইংজেন, অন্যজনের নাম ছিল জাওশিন। এরা কারা তা আমরা জানি না, কিন্তু ওরা এটা বলছিল এই দুটো ঝর্ণাধারা কি সুন্দর, কি শুভ্র, কিন্তু এই দুটো ঝর্ণাধারার কোনো নাম নেই কেন? দেবীটা বলে, এই পাহাড়টির নাম হলো শিলিং মাউন্টেন। এখানে যে কেউ আসলে তাদেরও নাম থাকে না, তাই এই ঝর্ণা ধারা দুটির কোনো নাম নেই। চলো আমরা এই দুটোর নাম দিয়ে দিই। ওরা নিজেদের নামেই ওই দুটোর নামকরণ করে নেয়। এদিকে আমরা ওয়াটার ডেমন কুইনকে দেখতে পাই, যে আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, আর ডেমন কিং ওর দিকে তাকিয়েছিল। একদম পুরোপুরিভাবে উঠে যাওয়ার পরে ডেমন কিং আস্তে আস্তে সামনে আসে। এদিকে আমরা এদেরকে দেখতে পাই এরা সবাই বাইরে বের হয়ে এসেছিল। যখন এখান থেকে ডেমন কিং চলে যাচ্ছিল, তখন ও এদেরকে বলে যায়, তোমরা যদি আমার সঙ্গে এখনও ছলনা করো বা আমি আমার প্রেমিকাকে বাঁচাতে না পারি, তাহলে তোমাদের কাউকে আমি কখনো ছেড়ে কথা বলবো না। এটা বলে ও চলে যায়।
এরপরে আমরা মুরশেংকে বলতে শুনি। মুরশেং বলে ওকে কি ছেড়ে দেওয়া ভালো হলো? ও তো খুব ভয়ানক একটা ডেমন, তাহলে ওকে আমরা ছেড়ে দিয়ে কি ঠিক কাজ করলাম? মুইয়াও বলে তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি, সে তো আসলেই মানবকুলের কোনো ক্ষতি করতে চায়নি। তারপরে লুফুই বলে সে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য রুশুই নদীতে যাবে, কিন্তু একদিনেই তার প্রেমিকাকে সে ভালো করতে পারবে না, হয়তো কয়েক যুগ লেগে যাবে বা কয়েক শতাব্দী, এমনকি সারাটা জীবনে লেগে যেতে পারে, আর সেই জন্য আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মুইয়া এবার মুশেংকে বলে যে ওয়াটার ডেমন কুইনকে কে মেরেছে, তাকে ভয়ানকভাবে ইনজুর্ড দেখাচ্ছিল, তুমি তাকে মেরেছো, কিন্তু আমরা 4 জন হয়েও যদি তাকে মারতাম তাহলেও এতটা আঘাত করতে পারতাম না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই, তাহলে তুমি তার সাথে ঠিক কিভাবে ফাইট করলে যে তাকে এভাবে হারিয়ে দিতে পারলে? এবার মুশেং কি বলবে বুঝতে পারে না, ও ডেমন বলেই তো না ওকে হারাতে পেরেছে। ঠিক তখনই এখানে কথা বলে ওঠে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে আমি মুশেংকে বাঁচিয়েছি, আর ওই ওয়াটার ডেমন কুইনকে আমি মেরেছি। এই কথা শুনে অবাক হয়ে যায় মুইয়াও। মুইয়াও বলে তুমি, তোমার তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, তাহলে তুমি কিভাবে মারলে? মিয়াও মিয়াও বলে আমি আমার বুদ্ধি দিয়ে ওকে মেরে ফেলেছি, আর মুশেংকে তো আমিই বাঁচিয়েছি, শুনে দেখো ওর কাছে মুশেংকে আমি বাঁচিয়েছি কিনা, আমার যেটুকু শক্তি আছে আমি সেটুকু দিয়েই তো লড়াই করেছি। তখন ফুইয়ে মুইয়াওকে বলে ওকে মারা সম্ভব, ওয়াটার ডেমন কুইন যেহেতু এই অনেক বছর ধরে ফরমেশনের ভিতরে আটকা পড়েছিল, তাই ওকে খুব সহজেই কুপকাত করা সম্ভব, এর জন্যই হয়তো এরা খুব সহজেই ওকে হারিয়ে দিতে পেরেছে। এরপরে ওরা আবার শহরের উদ্দেশ্যে ফিরতে শুরু করে। তখন মুশেং মিয়াও মিয়াওকে বলে তুমি কথা বলার আগে একবার ভেবেও বলো না, তাই না? তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি কি ভেবেছো আমার দিদি এটা বিশ্বাস করে নিয়েছে? সে কখনোই তোমার এই কথা বিশ্বাস করবে না। লুফুই তখন অন্য একটা দৃষ্টিতে কেমন করে মুশেংয়ের দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছিল সে কিছু সন্দেহ করেছে। মুশেংয়ের কথা শুনে মিয়াও মিয়াও বলে তোমার যদি এতই সাহস তাহলে তুমি তোমার দিদিকে বলতে পারলে না কেন কিভাবে তুমি ওয়াটার ডেমন কুইনকে হারিয়েছো? আমি তো তবুও একটা উত্তর দিয়েছি। ফিরে আসার পরে লুফুইকে দেখি ওর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটা রিফ্লেকশন তৈরি করে, সেখানে ও দেখতে পাচ্ছিল ওই জঙ্গলের ভিতরে আসলে ঠিক কিভাবে ওয়াটার ডেমন কুইনের সঙ্গে মুশেং ফাইট করেছিল, আর এখানে মুশেং যে একজন ডেমন সেটা খুব ভালোভাবে লুফুই বুঝতে পারে। এ হয়তো আরও আগে থেকেই সন্দেহ করেছিল, কিন্তু এই কথা সে মুইয়াওকে জানায় না। এদিকে আমরা এই শহরটাকে দেখি, এই শহরটা একদম ভেঙে পড়েছিল, সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, কারণ সামনের পাহাড়টা নড়ে যাওয়ার কারণে এখানে প্রচণ্ড ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এরপরে গাউসি এদের সবার কাছে বিদায় জানাতে আসে। গাউসি এই শহরে আর থাকবে না, কিন্তু গাউসি চলে যাওয়ার আগে মিয়াও মিয়াও ওকে বলে এই শহরে তুমি এতদিন ধরে আছো, একটা ফালতু ব্যবসা করে লোকের টাকা নিয়েছো, তো তুমি এই শহরের উদ্দেশ্যে কিছু রেখে যাবে না? ওই লোকটি তখন বলে হ্যাঁ। এরপরে লোকটি একটা থলে বের করে, আর এটা ছিল অনেক বেশি শক্তিশালী ম্যাজিক্যাল একটা থলে। এই থলের ভিতরে এরকম কিছু জাদু করা ছিল যেটা দিয়ে চোখের নিমিষেই বড় বড় বিল্ডিং তৈরি করা সম্ভব। মুশেং বলে এটা তো সেই ম্যাজিক্যাল ওয়েপন যেটা দিয়ে তুমি খুব সহজেই এই পুরো ভাঙাচোরা শহরটাকে একটা সুন্দর শহরে পরিবর্তিত করে দিতে পারবে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল মিয়াও মিয়াওয়ের। মিয়াও মিয়াও বলে তাহলে তুমি ওই লোকজনদের কাছে এই ওয়েপনটা দিয়ে যাও, তাহলে ওদের অনেক উপকার হবে, কারণ তুমি ওদের টাকা জমিয়েই না এই ওয়েপনটা করেছো। ওই লোকটি তখন বলে হ্যাঁ, কিন্তু আমি ওদের সামনে দাঁড়ানোর মতো আর সাহস পাচ্ছি না, আমার মাথা নত হয়ে আসছে, তাই এই জাদুকারী কবচটা আমি তোমাদের কাছে দিয়ে যেতে চাই, তোমরা গ্রামবাসীকে দিয়ে দিও। মিয়াও মিয়াও বলে কেন আমরা দিব? গ্রামবাসীর উপরে যে অন্যায়টা তুমি করেছো, তাদের টাকা আত্মসাৎ করেছো, সেটা তো তোমার দোষ, তাই তুমি তাদের কাছে সরি বলবে এবং এই কবচটা তুমিই তাদেরকে দিবে। আসলে এই লোক যেমন মিথ্যা বলে সমস্ত গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিল, ঠিক তেমনভাবে কিন্তু গ্রামবাসীকে খুব নিরাপদ রেখেছিল, আর গ্রামবাসীও ওই লোককে মন থেকে বিশ্বাস করত। তাই তো লোকটি যখন এই গ্রাম ছেড়ে চলেই যাচ্ছিল, তখন গ্রামবাসীরাও অনেক ধরনের খাবার বানিয়ে আনে ওই লোকটিকে দেওয়ার জন্য, যাতে পথে যেতে যেতে সে এগুলো খেতে পারে। তাহলে গ্রামবাসী তাকে কত ভালোবাসতো। গাউসি গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু গ্রামবাসী তো ওর উপরে কোনো রাগ পুষেই রাখেনি। গ্রামবাসীকে সেই কবচটা ওরা দিয়ে যায়। পুরো গ্রামের অবস্থা খুব খারাপ ছিল। এবার এই কবচটা কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমাদের সেই ইনে নিয়ে আসা হয়। ইনের অবস্থা খুব খারাপ ছিল। এই লোকটি ওই জাদুই কবচের মাধ্যমে চোখ বন্ধ করে যেমনটা চিন্তা করে তার ইনের ভিতরটা কেমন থাকবে, ঠিক দরজা খুলেই দেখে ইনের ভিতরটা তেমনই গোছানো আছে, আর এটাই ছিল ওই কবচের বিশেষত্ব। এই কারণেই তো ওই কবচটা গাউসি এখানে রেখে গিয়েছে। লোকটি ভীষণ খুশি হয়। লোকটি তার কল্পনায় তার স্ত্রীকেও দেখে, কারণ তার স্ত্রী মারা গিয়েছে। যেহেতু সে কল্পনা করেছিল, তাই তার স্ত্রীকে সে কেবল নিজেই দেখতে পায়,
আর কেউ দেখতে পাচ্ছিল না। এটা ভেবেই এরা সবাই খুশি হয় যে অন্তত ওই লোকটি তো নিজের স্ত্রীকে দেখতে পাচ্ছে। মিয়াও মিয়াও কিছুক্ষণ পরে একটা হাসি দেয়, কারণ মিয়াও মিয়াওয়ের ঠান্ডা লেগে গিয়েছিল। ও তো এই গল্পের দুনিয়ায় আসার পর থেকে একটার পর একটা ঝড় সামলেই চলেছে। হঠাৎ করে মিয়াও মিয়াও অজ্ঞান হয়ে যায় এবং ওর কপালে মুশেং হাত দিয়ে দেখে ওর অনেক জ্বর চলে এসেছে। ও ডক্টরের কাছে আসে। ডক্টর যে প্রেসক্রিপশন করেছিল তাতে যে ওষুধ লাগবে সেগুলো ও কোথাও খুঁজে পায় না, কারণ ডাক্তার যেটা প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল সেগুলো অধিকাংশই ছিল গাছরা ওষুধ। এখন ওর সাথে করে চুই চুইকেও নিয়ে এসেছিল। চুই চুই বলে, আমার মনে হচ্ছে আমি চারিপাশে ডেমনের গন্ধ পাচ্ছি। মুশেং তুমি একটু এগিয়ে গিয়ে দেখো তো। মুশেং একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে এখানে সত্যি সত্যি একটা পিচ্চি ডেমন আছে এবং পিচ্চি ডেমনের দাদু আছে। আর ওই প্রেসক্রিপশনে যেসব ওষুধের নাম লেখা ছিল সেসব ওষুধ এই ডেমনদের কাছেই পাওয়া যাবে। যেমন এই ডেমনরা তো একটা বাঁশ ডেমন, আর বাঁশের কোনো একটা কচি অংশ বা বাঁশের পাতা এই সমস্ত কিছুই ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাড়িতে আসার পরে চুই চুই বারবার মিয়াও মিয়াওকে ডাকে আর বলে ওদিকে অঘটন কিন্তু ঘটে গেল, মুশেং সবাইকেই মেরে ফেলে দিচ্ছে। মিয়াও মিয়াও বলে, কিন্তু কেন, সে এরকমটা কেন করবে? এবার এদিকে দেখানো হয় যে রান্নাঘরে এদের সবাইকেই বেঁধে রেখেছে মুশেং, শুধুমাত্র এই বৃদ্ধ ডেমনকে নয়, এর সঙ্গে সঙ্গে ও আরও ডেমনদেরকে নিয়ে এসেছে। এদেরকে মারার জন্য নয়, বরং এদের কাছ থেকে ছোটোখাটো ঔষধ নেওয়ার জন্য। এরা যেহেতু বাস কিন্তু এখন মানুষ হিসাবে আছে, তাই এদের কারোর চুল, কারোর নখ বা কারোর দাড়ি এগুলোই ঔষধ হিসাবে ব্যবহৃত হবে। কিন্তু এরা কেউ এগুলো দিতে রাজি ছিল না, আর তাই তো এদেরকে কিচেনে বেঁধে রেখেছিল মুশেং। মুশেংকে তখন এসে মিয়াও মিয়াও বলে, তুমি ওদের অনুমতি ছাড়া এভাবে ওষুধ নিতে পারো না। কিন্তু মিয়াও মিয়াওকে মুশেং বলে, তুমি কেন উঠে এসেছো? মিয়াও মিয়াও তখন ওকে বাইরে নিয়ে এসে ওর সঙ্গে রান্না করতে লাগে। মূলত ওরা চকলেট তৈরি করছিল। মিয়াও মিয়াও যেভাবে বলছিল মুশেং ওভাবে তৈরি করছিল। মুশেংকে মিয়াও মিয়াও বলে, কারোর কনসেন্ট ছাড়া আমরা এভাবে তাদের জিনিস নিতে পারি না, যদিও সেগুলো ঔষধ বানাতে ব্যবহৃত হবে, আমরা বরং তাদেরকে রাজি করাবো। আর মিয়াও মিয়াওয়ের কাছে এইসব কথা শুনে মুশেংয়ের ভীষণ ভালো লাগে। মুশেং বলে, কিন্তু ওরা তো ডেমন, আর ডেমনরা কীরকম বেয়ারা হয় তুমি তো জানোই, ওদের সঙ্গে জোর না করলে ওরা তো কিছুতেই ওই সব প্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে দিবে না। মিয়াও মিয়াও বলে, ডেমন আর মানুষ দুটোই সমান, আমি তো দুটোই সমানই মনে করি, আমরা ওদের অনুমতি নিয়েই তারপরে ওই জিনিসগুলো নিব। এরপরে চকলেট বানিয়ে ওই ডেমনদের সামনে নিয়ে আসে। এই ডেমনরা ছিল ক্ষুধার্ত, তাছাড়া ওরা এত সুস্বাদুকর জিনিস কখনোই খায়নি। প্রথমে বৃদ্ধ ডেমন একটা চকলেট তুলে নেয়, ওরা ভয় পাচ্ছিল এর ভিতরে বিষ মেশানো আছে কিনা, কিন্তু বৃদ্ধ ডেমন যখন খেয়ে বলে এটা খুবই সুন্দর, তখন সবাই কাড়াকাড়ি শুরু করে দেয় এবং এদের কাছে যে প্রেসক্রিপশনে লেখা ঔষধগুলো ছিল সেই ঔষধগুলো ওরা একটা থালায় জমা দিয়েছিল, আর বিনিময়ে অন্য থালা থেকে একটা করে চকলেট নিয়েছিল। আর এভাবেই ওদের কনসেন্ট থেকেই ওদের কাছ থেকে ঔষধগুলো এরা নিতে সমর্থ হয়। এরপরে মুশেংকেও একটা চকলেট খেতে বলে মিয়াও মিয়াও, কিন্তু মুশেং বলে, আমি সুইট পছন্দ করি না। মিয়াও মিয়াও জোর করে ওর গালের ভিতরে একটা সুইট ঢুকিয়ে দিয়ে বলে, এবার কি করবে? মুশেং সেটাকে খেয়ে নেয়। মিয়াও মিয়াও জিজ্ঞেস করে, এটা খেতে কেমন হয়েছে? মুশেং তখন কিছুই বলে না। মিয়াও মিয়াও আবার জিজ্ঞেস করলেও মুশেং এবারও কিচ্ছু বলে না। মিয়াও মিয়াও বলে, ঠিক আছে, কিছু বলতে হবে না। কিন্তু একটা চকলেটের উপরে লেখা ওঠে 55%, মানে ভালোবাসা 55%-এ উত্তীর্ণ হয়েছে। এর দ্বারাই তো বোঝা যায় চকলেটটা কত সুন্দর হয়েছে। সাথে সাথে মিয়াও মিয়াওয়ের প্রতিও কতটা ভালোবাসা বেড়ে গিয়েছে মুশেংয়ের। আর এর সাথে সাথেই শেষ করেছি এই পর্বের গল্প। এখানে 12টা এপিসোড এক্সপ্লেন করেছি এবং কালকে পর্যন্ত 12টা এপিসোডই রিলিজ হয়েছে। নেক্সট এপিসোডগুলো আসা মাত্রই আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো এই গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।